হ্যাঁ, এবার আমরা আজকে এসএপি কোর্স স্টার্ট করতে যাচ্ছি, এসএপি এফআইসিও। এই এসএপি এফআইসিও কোর্স স্টার্টিং স্টেজে দু একটা কথা আমি বলে দিই। এর আগে মোটামুটি বছর দেড়েক দুয়েক আগেও পর্যন্ত যখন আমি এসএপি নর্মালি পড়াতাম, তখন কি হচ্ছে, প্রথমত দুটো ক্লাস অলমোস্ট পড়ানো হতো রিগার্ডিং এসএপির ওভারভিউ, এসএপি কীভাবে এলো, এসএপি কীভাবে সার্ভারে কাজ করে, এভরিথিং। ওকে, অলমোস্ট দুটো ক্লাস ছিল টোটালি হচ্ছে আপনার থিওরিটিক্যাল পার্ট, ঠিক আছে। এবার যখন এই থিওরিটিক্যাল পার্টটা পড়ানো হতো, তখন কিন্তু স্টুডেন্ট প্রথম থেকে একটু তার মাইন্ড থাকতো, তারপর আস্তে আস্তে সেখান থেকে ডাইভার্ট হতো, এটা বুঝতে পারতাম, কিন্তু কিছু করার ছিল না। বাট সাউথ ইন্ডিয়াতে কি হচ্ছে, ওরা কি করে, এই থিওরিটিক্যাল যে পার্টটা আছে না, যখন আজকে আপনাকে যদি বলি এখন 3টে সার্ভার আছে, এই সার্ভারে এই কাজ আপনি বুঝলেন সবই, কিন্তু ভার্চুয়ালি তো কিছু দেখতে পাচ্ছেন না আপনি আলটিমেটলি। তো ন্যাচারালি কী হচ্ছে, এটা একটা স্টোরি টেলিং টাইপের হয়ে যাচ্ছিল, ঠিক আছে। তো এই জায়গাটাতে আমি দেখেছি সাউথ ইন্ডিয়াতে কী করে, ওরা একটা জিনিস করে যে ওরা জাস্ট মানে যতটুকু না বলার নয় ততটুকু এসএপি সম্বন্ধে বলে নিয়ে ওরা কিন্তু একদম বিজনেস সিনারিও, যেটা আমরা সেকেন্ড থার্ড দিন থেকে শুরু করতাম, ওটা প্রথম দিন থেকে শুরু করে। তাহলে কি হচ্ছে, প্রথম দিন থেকে স্টুডেন্ট একদম প্র্যাকটিক্যাল অ্যাটিটিউডে ঢুকে যাচ্ছে, এবং এটা করতে করতে যখন শেষের দিকে চলে আসে, তখন যখন তার সফটওয়্যার সম্বন্ধে পুরো আইডিয়া হয়ে যায়, তখন তাকে প্রথম দিকে জিনিসটা বলে, তখন সে খুব ইজিলি মানে রিয়াক্ট করতে পারে, প্রত্যেকটা জিনিসকে বুঝতে পারে, ঠিক আছে। তো সেইরকমভাবেই আমি আপনাকে জাস্ট যতটুকু এসএপি সম্বন্ধে ইনিশিয়ালি বলার, আমি লাস্ট 2 বছর ধরে ওরমভাবেই করাচ্ছি, যে বেসিক্যালি এটা একটা জার্মান ওরিয়েন্টেড সফটওয়্যার, ঠিক আছে, জার্মান কান্ট্রি থেকে হয়েছে, এবং এখানে একটা সার্ভার সিস্টেম চলে। আপনি সার্ভার সম্বন্ধে আপনার সাথে নর্মাল আইডিয়া আছে যে এটা একটা মেশিন, যেটা সেন্ট্রালি সমস্ত ডেটা স্টোর থাকে, এবং সেন্ট্রালি অন্য আদার্স সমস্ত মেশিনের সঙ্গে এটা কানেক্ট থাকে, ঠিক আছে, বা আদার্স কোনো কম্পোনেন্টের সঙ্গে কানেক্ট থাকে, যেটা ইচ্ছা। এবার আমরা এখানে যখন কাজ করি, নর্মালি এসএপিতে 3টে সার্ভার লাগে, ঠিক আছে। এই 3টে সার্ভার হচ্ছে, একটা হচ্ছে ডেভেলপমেন্ট সার্ভার, একটা হচ্ছে কোয়ালিটি সার্ভার, একটা হচ্ছে প্রোডাকশন সার্ভার। এই 3টে সার্ভারের যাই ফাংশন, যাবতীয় কিছু ডিটেলস, এভরিথিং আমি কিন্তু পরে আপনাকে স্টেপ বাই স্টেপ। একটা হচ্ছে ডেভেলপমেন্ট সার্ভার, নাম্বার 2 হচ্ছে কোয়ালিটি সার্ভার, নাম্বার 3 হচ্ছে প্রোডাকশন সার্ভার। ডেভেলপিং সার্ভারটা কীরকম দেখুন, আমি জাস্ট বলে দিচ্ছি আপনাকে। যেমন আমরা যখন পড়াশোনা করতাম 9, 10, 11, 12 বিকম এই সমস্ত থেকে, আমরা যখন কোনো স্যারের কাছে যেতাম নোটস নিয়ে আসতে, কোনো রকমে জাস্ট কোনো লিখে নিয়ে চলে আসতে হতো, তাড়াতাড়ি বলা হতো বলে, তারপর সেটা বাড়িতে নিয়ে এসে ফাইনালি ফেয়ার করে লিখতে হতো পড়ার সুবিধার জন্য। তো এই ডেভেলপিং সার্ভারটাও ঠিক ওইরকম টাইপের, যখন কোনো আপনি জিনিস কিছু ডেভেলপিং করবেন, তখন সেই ডেভেলপিং সার্ভারের ওপর সেই জিনিসটা করা হয়। ওকে, এবার সেই জিনিসটা আপনি যেটা করলেন সেটা কতটা পারফেক্টলি হলো, সেটা টেস্টিং ফাইনাল স্টেজে করা হয় কোয়ালিটি সার্ভার থেকে, ঠিক আছে। তো এইরকমভাবে যখন আলটিমেটলি একটা তো দুটো কাজ নয়, প্রচুর কাজ করতে করতে সব কটা কাজকে একটা করে ডেভেলপিং করা, এবং ফাইনালি সেটাকে কোয়ালিটি থেকে টেস্টিং করার পর করতে 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 গিয়ে আলটিমেটলি সব কটা জায়গায় এক জায়গায় জমা করে নিয়ে সেটাকে প্রোডাকশনে পাঠানো হয়। প্রোডাকশন সার্ভার মানে কোথায় না, প্রোডাকশন সার্ভার মানে যেখানে বসে এসিপিতে ডেটা এন্ট্রি করা হচ্ছে, সিম্পলি ডেটা এন্ট্রি, মানে এসিপিতে যারা এন্ড ইউজাররা কাজ করে, রাইট। তো এইটা হচ্ছে প্রোডাকশন সার্ভার। ওকে, তো এবার হচ্ছে আমরা একটা বিজনেস সিনারিও সম্বন্ধে ফার্স্ট, আচ্ছা, তারপর দ্বিতীয় আর একটা টার্মিনোলজির সঙ্গে জানতে হবে, সেটা হচ্ছে ক্লায়েন্ট। এসিপিতে খুব ভাইটাল ওয়ার্ড ক্লায়েন্ট কথাটা কিন্তু প্রথমেই আসবে, যে কোনো মডিউল করতে গেলে ক্লায়েন্ট কথাটা ফার্স্ট আসে। এখন নর্মাল সেন্সে আমরা ক্লায়েন্ট বলতে কি বুঝি, যেটা যেটা কোনো প্রফেশনাল পার্সন, সে যাদেরকে সার্ভিস প্রোভাইড করছে তারা হচ্ছে তার ক্লায়েন্ট, ঠিক আছে। এসএপির ক্ষেত্রেও কিন্তু কথাটা অলমোস্ট ইনিশিয়াল স্টেজে একই রকম। কীরকম,
না, ইনিশিয়াল স্টেজে এইটাই হচ্ছে যে এসএপি যাদেরকে সার্ভিস প্রোভাইড করছে, মানে এসএপি সফটওয়্যার যারা পারচেস করেছে এসএপির কাছ থেকে, তারা হচ্ছে এসএপির কাছে ক্লায়েন্ট। ঠিক আছে, এবার ক্লায়েন্ট হওয়ার জন্য তাকে আইডেন্টিফিকেশনের জন্য একটা তারা আইডি প্রোভাইড করে। সেই আইডি ইউনিক আইডি হয়, কারোর সঙ্গে কারোর ম্যাচ করে না, জাস্ট লাইক এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের মতো। ঠিক আছে, তো এই আইডির ওপর ডিপেন্ড করে এটা হয়ে যায় এখন ক্লায়েন্ট। ওকে, এবার হচ্ছে এর যে টেকনিক্যাল অ্যান্সারটা, অ্যাকচুয়ালি ক্লায়েন্ট কাকে বলে, এইটা আপনি যদি এই অ্যান্সারটা বলেন, এটা অলমোস্ট নর্মাল ল্যাঙ্গুয়েজে ঠিক আছে, কিন্তু যখন আপনাকে ইন্টারভিউ ওরিয়েন্টেড পারপাসে জিজ্ঞেস করবে তখন কিন্তু এই অ্যান্সারটা আপনাকে একটু টেকনিক্যালি দিতে হবে, যেটা আপনাকে একটু পরে বলবো যাতে আপনি বুঝতে সুবিধা হয়, পুরো বিজনেস প্রসেসটা যদি জেনে নিতে পারেন। ঠিক আছে, তো এসএপিতে দেখুন যে কোনো ফাংশনাল মডিউল বলতে কি বোঝাচ্ছে না, যেখানে ফাংশনগুলো সমস্ত রেডি আছে, যেটা নিয়ে আমরা ইউজ করব। ঠিক আছে, যেটা আমরা ইউজ করব, করে আমরা আমাদের সুবিধা মতো কোনো কিছু জিনিস বানিয়ে নেব, রাইট? তো এবার হচ্ছে যে এই ফাংশনাল মডিউলগুলোর ক্ষেত্রে একটা করে এন্টারপ্রাইজ স্ট্রাকচার বা অর্গানাইজেশন স্ট্রাকচার রয়েছে। এখন এন্টারপ্রাইজ স্ট্রাকচার বা অর্গানাইজেশন স্ট্রাকচার কাকে বলে? ধরুন আজকে আপনি যে কোম্পানিতে কাজ করছেন, এখানে আপনার বোধহয় 5 বছর কাজ করছেন বললেন, ঠিক আছে? এবার আপনি প্রথম দিনটার কথা চিন্তা করুন, ফার্স্ট ডে যখন আপনি গিয়েছিলেন, তখন আপনাকে, আজকে আপনি যখন এই অফিসে ঢোকেন, আপনার মধ্যে যতটা ফ্লেক্সিবিলিটি আছে, যতটা ক্যাজুয়ালনেস আছে, সেটা কি তখন ছিল? একটা ভীতি ছিল যে আপনাকে প্রথম জানতে হচ্ছিল আমি নতুন পরিবেশে এসেছি, ইমিডিয়েট বসকে, কার সঙ্গে আমি কমিউনিকেট করব, কাকে আমি রিপোর্টিংটা করব। আজকে যদি কোনো কারণে আমার বস প্রেজেন্ট না থাকে, তাহলে আমি কোনো কিছু রিকোয়ারমেন্ট হলে কার কাছ থেকে জানবো, এক। দ্বিতীয়ত হচ্ছে আমি যেখানে কাজ করতে এসেছি তারা আলটিমেট কী ধরনের সার্ভিস বা কী ধরনের অর্গানাইজেশন, কী ধরনের কাজকর্ম করে। ঠিক আছে, এই কাজকর্মের সঙ্গে আমার ভূমিকাটা কি, আমি এখানে এসে কী পার্ট প্লে করব। ঠিক আছে, প্লাস হচ্ছে কোনো ডকুমেন্টেশন বা কোনো আদার্স কোনো জিনিস দরকার হলে আমি কার কাছ থেকে নেব, এই যে এভরিথিং ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু আলটিমেটলি একটা এন্টারপ্রাইজের একটা পার্ট। ঠিক আছে, এই পার্টটা সম্বন্ধে যত তাড়াতাড়ি কোনো মানুষ আলটিমেটলি হ্যাবিচুয়েট হয়ে যায় বা তৈরি করতে পেরে যায় বা এর সঙ্গে লিঙ্কড হয়ে যায়, তার পক্ষে কিন্তু পরবর্তীকালে কাজটা সেখানে করতে ততটাই সুবিধা হয়। ঠিক আছে, তো এইবার এখানেও এসএপিতেও কিন্তু এরকম একটা অর্গানাইজেশন স্ট্রাকচার পরিষ্কার রয়েছে, যে অর্গানাইজেশন স্ট্রাকচারটা সম্বন্ধে আগে আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা ফাংশনাল মডিউলে ডিফারেন্ট অর্গানাইজেশন স্ট্রাকচার থাকে। এই অর্গানাইজেশন স্ট্রাকচারের সব থেকে টপ লেভেল যে ইউনিট, সবার ওপরে যে থাকে, সেটা হচ্ছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট হচ্ছে, তাকে বলা হয় ক্লায়েন্ট, সবার উপরে যে থাকে সে হচ্ছে ক্লায়েন্ট। ঠিক আছে, এবার হচ্ছে এই ক্লায়েন্ট হচ্ছে কে না, যে এসএপি সফটওয়্যারটা পারচেস করছে। ঠিক আছে, সে হচ্ছে ক্লায়েন্ট। এবার ক্লায়েন্টের তলাতেই, ক্লায়েন্টের নিচে যে থাকে, তাকে বলা হয় কোম্পানি। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এই কোম্পানির ডেফিনেশনটা আপনাকে আমি পাঠিয়ে দিয়েছি, সব করা ডেফিনেশন। কোম্পানির ডেফিনেশনটা কিন্তু একটু ডিফারেন্ট আমরা যে সেন্সে নর্মালি কোম্পানি কথাটা ইউজ করি। এখানে কোম্পানি বলতে বোঝানো হচ্ছে এ গ্রুপ অফ অর্গানাইজেশনস। খুব ভালো করে বুঝে নিন, এ গ্রুপ অফ অর্গানাইজেশনস মানে হচ্ছে কীরকম, মানে হচ্ছে ধরুন একটা টাটা, টাটা কিন্তু কোনো অ্যাকচুয়ালি একটা কোম্পানি নয়, টাটা একটা গ্রুপ অফ অর্গানাইজেশনস। ঠিক আছে, এবং এর আন্ডারে অনেক বিজনেস এদের ডিফারেন্ট রয়েছে, সেটা দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। যেমন ধরুন আজকে আইটিসিও কিন্তু একটা গ্রুপ, বড় গ্রুপ। ঠিক আছে, আপনি রিলায়েন্সকে বলতে পারেন, এটা বড় গ্রুপ। ঠিক আছে, এরকম আপনার প্রচুর বড় বড় গ্রুপ আছে, যারা কিন্তু আলটিমেটলি ডিফারেন্ট টাইপের বিজনেস অ্যাক্টিভিটিস প্রোভাইড করে থাকে। ঠিক আছে, তাহলে এই গ্রুপের ফাংশনটা কি ফার্স্ট জানতে হবে। এর ফাংশনটা কি? এর ফাংশন হচ্ছে এই গ্রুপটা যে কটা বিজনেস অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত রয়েছে, সেই বিজনেস অ্যাক্টিভিটিস থেকে একটা পার্টিকুলার ইয়ারের শেষে, ঠিক আছে, তার কত টাকা অ্যাকচুয়ালি নেট ওর্থ হচ্ছে বা কি আলটিমেটলি অ্যাসেট ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট হচ্ছে, সেই জিনিসটা তারা একটা স্টেটমেন্ট ফরম্যাটে তৈরি করে। দিস ইজ নট ব্যালেন্স শিট অর প্রফিট অ্যান্ড লস।
এবং এই যে রিপোর্টিংটা হয় এটা টোটালি হচ্ছে ইন্টারনাল রিপোর্টিং। ইন্টারনাল রিপোর্টিং মানে কি? ইন্টারনাল রিপোর্টিং মানে হচ্ছে দ্য রিপোর্ট ইজ অনলি কনসিস্ট উইথ দ্য ম্যানেজমেন্ট কমিটি অফ দ্যাট পার্টিকুলার গ্রুপ। এটা কিন্তু বাইরের লোকেরা এবং ইভেন কোম্পানির এমপ্লয়িরাও জানতে পারে না, ঠিক আছে? তো এইটা হচ্ছে মেনলি কোম্পানি। তার মানে এখন আমরা দেখছি কি যে কোম্পানি বলতে বোঝাচ্ছে একটা গ্রুপ অফ অর্গানাইজেশনসকে, ঠিক আছে? ক্লিয়ার? এবার ধরুন নেক্সট পার্টে ধরুন এই যে একটা গ্রুপ, ধরুন যে টাটাকেই যদি বলুন, তার তো ডিফারেন্ট ডিফারেন্ট প্রচুর বিজনেস অ্যাক্টিভিটিস রয়েছে। এবার সেই ডিফারেন্ট এক একটা বিজনেস অ্যাক্টিভিটিসের প্রচুর ডিফারেন্ট ডিফারেন্ট পার্টসে অফিস রয়েছে, অর্গানাইজেশনস রয়েছে, আদার্স ইউনিট রয়েছে, অ্যাব্রডে রয়েছে, বিভিন্ন জায়গায় রয়েছে। তো এখন হচ্ছে একটা কোম্পানির পক্ষে কি পসিবল যে এই ডিফারেন্ট এত ইউনিট সেখানে কোথায় কত টাকা কি প্রফিট হচ্ছে, কি লস হচ্ছে, কি লস প্রফিট কিছু হচ্ছে না, সেইটাকে কালেকশন করা এবং সেটাকে মার্জ আপ করে রিপোর্টিং তৈরি করা, এটা পসিবল নয়, ঠিক আছে? তো সেই জন্যে এই কোম্পানিতে কি হয়, এই এন্টারপ্রাইজ স্ট্রাকচারের পরের ইউনিট যেটা থাকে, যেটা আমাদের আলটিমেটলি জাস্ট বোঝার জন্য, এটা আমাদের কোনো কনফিগারেশন পরে করতে হবে না, সেটাকে বলা হয় অপারেটিং কনসার্ন, ঠিক আছে? অপারেটিং কনসার্নের ফাংশন কি? অপারেটিং কনসার্নের ফাংশন হচ্ছে প্রফিট এবিলিটি অ্যানালিসিস, ঠিক আছে? প্রফিটেবিলিটি মানে প্রফিট কত হচ্ছে বা লস কত হচ্ছে সেটাকে মানে অ্যানালাইসিস করা। প্রফিটেবিলিটি ব্যাপারটা আবার একটুখানি এক্স্যাক্টলি, ঠিক আছে? প্রফিটেবিলিটি ব্যাপারটা, অ্যানালাইসিস ব্যাপারটা, এটা কিন্তু শুধুমাত্র নট অনলি দ্যাট যে শুধু প্রফিট বা লস, ঠিক আছে? এখানে আবার অনেকগুলো ব্যাপার থাকে। এখানে প্রফিটেবিলিটি অ্যানালাইসিস এটা একটা কমপ্লিট কোর্স হয়, এসএপি একটা মডিউল আছে, ঠিক আছে? কমপ্লিট মডিউল আছে একটা, ঠিক আছে? তো এই প্রফিটেবিলিটি ব্যাপারটা কীরকম? প্রফিটেবিলিটি ব্যাপারটা হচ্ছে ওরা ডিফারেন্ট ডিফারেন্ট ওদের যে কস্টিংয়ের ওরিয়েন্টেশন থাকে তার উপর বেস করে প্রফিট বার করে, বাট ডিফারেন্ট ডিফারেন্ট প্রজেক্ট থাকে, ঠিক আছে? এই প্রজেক্টের উপর বেস করে কি মার্জিন আসছে সেটা বার করে। তো এনিওয়ে আমরা কিন্তু যদি অতটা ডিটেলসে এখন না ঢুকে জাস্ট কমন সেন্সটা অ্যাপ্লাই করে অল্পর ওপর দিয়ে জিনিসটাকে বুঝতে চেষ্টা করি, তাহলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে আমি ধরে নিচ্ছি একটা পার্টিকুলার বিজনেস ইউনিটের এক্স্যাক্ট কত টাকা প্রফিট হয়েছে বা কি লস হয়েছে বা লস প্রফিট কিছু হয়েছে কিনা, সেই জায়গাটাকে অ্যানালিসিস করে তার রিপোর্টিংটা এই অপারেটিং কনসার্ন ক্লায়েন্টকে প্রোভাইড করে, ঠিক আছে? একটা কথা জেনে রাখবেন, 99.99% ক্ষেত্রে ক্লায়েন্ট আর কোম্পানি এরা কিন্তু সেম, ঠিক আছে? কারণ কোম্পানি বলতে একটা গ্রুপ, ঠিক আছে? আর এই গ্রুপটাই কিন্তু যখন একটা পার্টিকুলার সফটওয়্যারকে টাইপ অফ ব্রাঞ্চ, নট ব্রাঞ্চ, টোটালি গ্রুপ অফ অর্গানাইজেশন, ভালো করে বুঝে নিন, ব্রাঞ্চ নয় এটা কিন্তু। এক একটা কোম্পানি ইন্ডিভিজুয়াল, যেরকম হচ্ছে টাটার আন্ডারে যেরকম টাটা স্টিল আছে। না, আমি এখন ওইদিকে যাচ্ছি না, এখন টাটা স্টিলে যাচ্ছি না, আমি শুধু টাটায় পড়ে রয়েছি, নট টাটা স্টিলে যাচ্ছি, টিসিএস হচ্ছে একদম টপ ক্লায়েন্ট। এইটাই এইটা এরাই তো পারচেসটা করছে। না, ওটা টাটাটাই কোম্পানি। আচ্ছা, হ্যাঁ, আমি কিন্তু ওখানে যাইনি এখনো পর্যন্ত, আমি কিন্তু টাটা স্টিলে ঢুকিনি। এবার আমি বলে দিচ্ছি, দেখুন আপনি যখন একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন, ঠিক আছে, ব্যাংকে গেলে তাহলে আপনার নামে যখন অ্যাকাউন্টটা খোলা হচ্ছে আপনি কিন্তু ব্যাংকের একটা কাস্টমার, মানে ইন্ডিভিজুয়াল কাস্টমার, তো ঠিক আছে? তো এইবার সেখানে আমরা দুটো এন্টিটি রয়েছে, একটা হচ্ছে আপনার নাম একটা এন্টিটি, ঠিক আছে? সেকেন্ডলি হচ্ছে যেটা সব থেকে ভাইটাল এন্টিটি, যেহেতু আপনার নামে হয়তো আরও 5 জনের নাম থাকতে পারে, ঠিক আছে? বাট আপনাকে আইডেন্টিফাই কী করে করা হচ্ছে না, বাই দ্য অ্যাকাউন্ট নাম্বার। তাহলে এই যে গ্রুপটা যখন পারচেস করছে তখন তাদেরকে কিন্তু একটা ইউনিক ক্লায়েন্ট আইডি দেওয়া হচ্ছে, সেই ক্লায়েন্ট আইডির রেসপেক্টিভে সে কিন্তু ক্লায়েন্ট, বোঝা গেল? এবং তার তো একটা নাম আছে আলটিমেটলি, সেটা তো একটা গ্রুপ, সে তো পারচেস করছে, ঠিক আছে? সেটা হচ্ছে তখন কোম্পানি, বোঝা গেল? টাটা যখন সে পারচেস করছে তখন কিন্তু সে একটা এক্স্যাক্টলি সেটা কোম্পানি, ঠিক আছে? এটা কিন্তু সহজভাবে বোঝার জন্য আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি একদম, ঠিক আছে? তো এই যে টাটা, এরকম যদি আজকে এসএপি নাও চিন্তা করেন, তখন নর্মালি টাটা বলে যে গ্রুপটা আছে তাকেও তো একটা লিগাল ফর্মালিটি ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্টের রেসপেক্টিভে বানাতে হয়েছে, বানিয়ে তাকে তো আলটিমেট রেজিস্টার করতে হয়েছে, ঠিক আছে? তারপর তো সে ডিফারেন্ট ডিফারেন্ট বিজনেস করেছে, ঠিক আছে?
তো এইটাও হচ্ছে ঠিক, এইখানেও ঠিক তাই। এখানে যে কোম্পানি আর ক্লায়েন্ট, ওই জন্য আমাকে বলা হচ্ছে 99.99% ক্ষেত্রে সেম, যে কোম্পানি আচ্ছা সেই ক্লায়েন্ট। ঠিক আছে। আচ্ছা। এবার নেক্সট হচ্ছে যে দেখা যায় যে এই যে অপারেটিং কনসার্ন কী হলো, অপারেটিং কনসার্ন তখন এই যে রিপোর্টিংটা হচ্ছে, যেটা সে হুম ফাইন্ড আউট করছে ডিফারেন্ট ডিফারেন্ট বিজনেস সেক্টর থেকে, সেই হুম। রিপোর্টিংটা ইন্টারনালি সে কী করে না ক্লায়েন্টকে প্রোভাইড করে। হ্যাঁ, তার মানে বুঝলাম। আলটিমেটলি সে কোম্পানিকেই প্রোভাইড করে বলতে গেলে। কোম্পানিকেই প্রোভাইড তার করছে। মানে এখানে কোম্পানি বা ক্লায়েন্ট যাই বলুন না কেন, তার সঙ্গে অপারেটিং কনসার্নের রিলেশনটা কি হচ্ছে, 1:1। হুম। একটা ক্লায়েন্ট বা কোম্পানিতে একটাই অপারেটিং কনসার্ন থাকে। এটা কিন্তু ভীষণ ভাইটাল আচ্ছা। পয়েন্ট। একটা ক্লায়েন্ট বা কোম্পানিতে একটাই অপারেটিং কনসার্ন থাকে। অপারেটিং কনসার্ন একটাই থাকবে, যেটা হচ্ছে কোম্পানিকে ডেটাবেস গুলো প্রোভাইড করবে, মানে কোম্পানি বা বেসিক্যালি ক্লায়েন্ট। হচ্ছে যে মানে কি প্রোভাইড করবে না, প্রফিটেবিলিটি অ্যানালিসিস যে ব্যাপারটা আছে, যেটা প্রফিট কি হ্যাঁ, লস কি হচ্ছে সেটা সেই কস্টিং এও হতে পারে, ইনফরমেশনটা মানে ম্যানেজমেন্ট সেক্টর হিসেবেই ধরা যেতে তাকে পারে। ধরাতে সেই রিপোর্টটা সে প্রোভাইড করে থাকে। ঠিক সেই আছে। হ্যাঁ। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ধরুন শুধু প্রফিটটা সে প্রোভাইড করলো বা লসটা প্রোভাইড করলো, এখন কোশ্চেন হচ্ছে দুটো তিনটে কোয়েশ্চেন চলে আসে। এখন কোম্পানি চাইবে তার প্রত্যেকটা ইউনিটই প্রফিট হোক। ঠিক আছে। তো হুম দেখা গেল যে কোনো জায়গায় প্রফিট হয়েছে, কোনো জায়গায় হয়তো প্রফিট হয়নি, লস হয়েছে, বা কোনো জায়গায় হয়তো প্রফিট আগের বারে যা হচ্ছে তাতে কম প্রফিট হয়েছে, বা আগের বারে হয়তো লস বা প্রফিট কিছু হয়নি, এবারে লস হয়ে গেছে। তো এই যে সিচুয়েশনটা আছে, এই সিচুয়েশনটা কেন হলো, ঠিক আছে, সেটা তো একটা অ্যানালাইসিস করে বার করা দরকার আছে। হ্যাঁ হ্যাঁ। তো সেই অ্যানালিসিসটার মধ্যে যেটা মেন পার্ট প্লে করে, সেই পার্টটাকে আমরা নিয়ে আসি সিও পার্টে, যেটা আমাদের সিও। এফআইসিও যে সিও পার্ট। ঠিক আছে। সিওটা হচ্ছে সিওটা মানে হচ্ছে কন্ট্রোলিং। কস্টিং। ঠিক আছে। কন্ট্রোলিং, এই আচ্ছা। কন্ট্রোলিংয়ের পার্টটা হচ্ছে টোটালি রিলেটেড উইথ কস্টিং। ঠিক আছে। আচ্ছা। তো এখন হুম। কোয়েশ্চেন হচ্ছে কোনো জায়গা থেকে এরকম হয়েছে যেখানে এক্সট্রা কস্টিং বেরিয়ে যাচ্ছে, বা কোনো এক্সট্রা খরচা আদার্স কিছু হয়ে যাচ্ছে, যেটা কন্ট্রোল করলে হয়তো প্রফিটটা আরও বাড়তো, বা বেটারমেন্ট কিছু করা যেত। ঠিক আছে। তো এইটা কিন্তু অপারেটিং কনসার্ন কিছু করতে পারে না। ঠিক আছে। এইখানে তার কোনো কন্ট্রোল নেই। এই কাজটা যে করতে পারে তাকে বলা হয় কন্ট্রোলিং এরিয়া। ঠিক আছে। সেই অপারেটিং কনসার্নের নিচে থাকে কন্ট্রোলিং এরিয়া। বোঝা গেল? আচ্ছা, অপারেটিং সিস্টেমের নিচে থাকবে কন্ট্রোলিং এরিয়া, রাইট, এরিয়া। মানে যারা হচ্ছে বেটারমেন্টের জন্য কাজ করবে। যারা হচ্ছে আমরা এই কস্টিং ওরিয়েন্টেড কাজটাকে টোটালি আপনার অ্যাক্টিভিটিটা পার্টটাকে, যারা আলটিমেটলি সমস্ত কিছু কাজটা করে, দ্যাট ইজ কল কন্ট্রোলিং এরিয়া। ঠিক আছে। এই হুম। কন্ট্রোলিং এরিয়া একটা অপারেটিং কনসার্নের নিচে এন নাম্বার হতে পারে। কটা হবে দ্যাট ইজ টোটালি ডিপেন্ডস আপন ক্লায়েন্ট। ক্লায়েন্ট। ক্লায়েন্ট ডিসাইড করে সে কটা কন্ট্রোলিং এরিয়া রাখবে। হুম। ঠিক আছে। তাহলে একটা কন্ট্রোলিং এরিয়া, মানে একটা অপারেটিং কনসার্নের সঙ্গে কন্ট্রোলিং এর রিলেশন হচ্ছে 1:n। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে এখনও পর্যন্ত আমি কিন্তু কোনো ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস বা কোনো জায়গায় যেটা হচ্ছে তার মধ্যে কিছু ঢুকিনি। ঠিক আছে। এবার হচ্ছে যে এই ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস যেখানে হচ্ছে, যেখানে আমরা বেসিক্যালি কাজকর্ম করি, সেই জায়গাটা এই কন্ট্রোলিং এরিয়া, ঠিক কন্ট্রোলিং এরিয়াতে এখন তার মানে কিছু তো কন্ট্রোল করছে। ঠিক আছে। হুম। এখন কোশ্চেন হচ্ছে কাকে কন্ট্রোল করবে, কি কন্ট্রোল করবে। কন্ট্রোলিং এরিয়া যাকে কন্ট্রোল করে, যেখানে অ্যাকচুয়ালি আমাদের বিজনেস অ্যাক্টিভিটিস, ট্রানজ্যাকশনস, ম্যানুফ্যাকচারিং অ্যাক্টিভিটিস, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি, যাই বলুন না কেন সব কিছু হচ্ছে, দ্যাট ইজ কল্ড কোম্পানি কোড। এর টার্মটাই কিন্তু কোম্পানি কোড। ভালো করে কোম্পানি কোড, সিওডি কোড। হুম। তাহলে কোম্পানি কোড জিনিসটা কি হলো, যদি এক কথায় বলা যায়, একটা কোম্পানির, ভালো করে শুনে নিন, একটা কোম্পানির ডিফারেন্ট ডিফারেন্ট বিজনেসগুলো হচ্ছে এক একটা কোম্পানি কোড। আরেকবার বলবেন? একটা কোম্পানির ডিফারেন্ট ডিফারেন্ট যে বিজনেস, সেইগুলো হচ্ছে এক একটা কোম্পানি কোড। ধরুন আজকে টাটা, তার একটা বিজনেস স্টিল ওরিয়েন্টেড, তার নাম হচ্ছে টিসকো। একটা বিজনেস হচ্ছে মোটর ওরিয়েন্টেড, দ্যাট ইজ কল টাটা মোটর। একটা হুম। সফটওয়্যার ওরিয়েন্টেড, দ্যাট ইজ কল টিসিএস। হুম। একটা পাওয়ার ওরিয়েন্টেড, দ্যাট ইজ কল টাটা পাওয়ার। ঠিক টাটা আছে। পাওয়ার। টি ওরিয়েন্টেড, টাটা টি। ঠিক আছে। হুম। সল্ট ওরিয়েন্টেড, টাটা সল্ট। সল্ট যেটা আছে। ঠিক আছে। হুম। তো এই যে মোটর ওরিয়েন্টেড ওই যেগুলো। যে টাটা মোটরস বলে দিলাম। ঠিক হুম। আছে। তো এইবার হচ্ছে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট বিজনেস অ্যাক্টিভিটিসগুলো আছে, সেই ডিফারেন্ট ডিফারেন্ট বিজনেস অ্যাক্টিভিটিসগুলোকে বলা হয়
এক একটা কোম্পানি কোড। ঠিক আছে, তাহলে কোম্পানি কোডের ফাংশনটা কি? কোম্পানি কোডের ফাংশন হচ্ছে যে সেইখানে আলটিমেটলি একটা নির্দিষ্ট পিরিয়ডের মধ্যে যে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস, বিজনেস অ্যাক্টিভিটিস হচ্ছে, তার উপর বেস করে প্রফিট এবং লস অ্যাকাউন্টস, ইভেন ব্যালেন্স শিট যেটা হয় সেটা ফাইন্ড আউট করা। এবং এই রিপোর্টটা হচ্ছে এক্সটার্নাল রিপোর্টিং। এক্সটার্নাল রিপোর্টিং মানে কি? মানে এটা কিন্তু বাইরের যে কোনো লোক দেখতে পারে। আপনি কিন্তু লাস্ট 3 মান্থসে, এটা তো আপনার হচ্ছে জানুয়ারি মাস, তাহলে এই এখন অলরেডি ডিসেম্বর মাসের কোয়ার্টার যে শেষ হয়েছে, এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3টে মাসের যে লাস্ট থার্ড কোয়ার্টার, এই থার্ড কোয়ার্টারের রিপোর্টিং সবার অনেক কোম্পানির অলরেডি এসে গেছে। তো এই থার্ড কোয়ার্টারে তাদের কি রেজাল্ট হয়েছে আপনি কিন্তু নেট থেকে আরামসে সার্চ করে বার করে ফেলতে পারেন। তাহলে আপনি কেন বার করতে পারছেন এই রিপোর্টিংটা? কারণ এটা হচ্ছে এক্সটার্নাল রিপোর্টিং, বাইরের লোকেরাকে দেখতে পারে। বাট কোম্পানি যে রিপোর্টিংটা তৈরি করে সেটা আপনাকে প্রথমেই বলেছিলাম, এটা কিন্তু ইন্টারনাল রিপোর্টিং, এটা আমি কেউ দেখতে পাবো না। ঠিক আছে, তো এই যে জায়গাটা হলো, এইখানে আলটিমেটলি যে অ্যাক্টিভিটিসটা হচ্ছে তার ওপর কন্ট্রোলিংটা থাকে কার না? কন্ট্রোল এরিয়া। কন্ট্রোলিং এরিয়ার ফাংশন হচ্ছে ওই এক একটা কোম্পানি কোডে যে বিজনেস অ্যাক্টিভিটিসটা হচ্ছে তার উপর বেস করে সে একটা কস্টিং ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিস তৈরি করে। এবং এই কস্টিং ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিস যেটা হয়, এটা কিন্তু টোটালি রিপোর্টিং পারপাসে, ভালো করে বুঝে নিন। এখানে কিন্তু রিপোর্টিং পারপাসে, এক্সটার্নাল বলে না, এটা হচ্ছে যে কন্ট্রোলিং এরিয়ার যে অ্যাক্টিভিটিসটা হয়, যখন আমি আমাকে সিও প্রোভাইড করে হচ্ছে অপারেটিং কনসার্নকে, কিন্তু কন্ট্রোলিং এরিয়া যে রিপোর্টিংগুলো তৈরি করে, এইগুলো কিন্তু টোটালি হচ্ছে আমরা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট। এখানে কিন্তু আপনি কোনো রকমভাবে আপনি কিছু চেঞ্জ করতে পারবেন না। ভালো করে শুনে নিন, যে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস যেগুলো হয়ে গেছে ওইগুলোকে যে আপনি চেঞ্জ করতে পারেন সেটা পারবেন না। বাট হ্যাঁ, যদি কিছু চেঞ্জ করেন, এবার আপনি বলবেন চেঞ্জ কি একদমই করতে পারবেন না? হ্যাঁ পারবেন। আপনি যদি চেঞ্জ করেন সেটা কিন্তু অ্যাকাউন্টসে কোনো এফেক্ট পড়বে না। ঠিক আছে, একটা এক্সাম্পল দিলে আপনি খুব ভালো করে বুঝতে পারবেন। ঠিক আছে, যেমন ধরুন আমরা যে কোনো এক্সপেন্ডিচার, ঠিক আছে, আমরা কস্ট সেন্টার ব্যাপারটা যখন আমরা কস্টিং পড়েছিলাম তখন বুঝেছিলাম কস্ট সেন্টার কাকে বলে। না একটা পার্টিকুলার কস্ট একটা পার্টিকুলার অবজেক্টের এগেনস্টে কত হচ্ছে সেটাকে ফাইন্ড করাটাই কস্ট সেন্টার। ঠিক আছে, যেটার সাথে তাহলে আমি একটা কস্ট সেন্টারে যদি কোনো কারণে ধরুন রেন্ট, ঠিক আছে, আপনার কস্ট সেন্টার আছে কোনো দেখুন অ্যাডমিন একটা কস্ট সেন্টার, পারচেজ একটা কস্ট সেন্টার এবং সেলস একটা কস্ট সেন্টার। ঠিক আছে, তাহলে এই তিনটার রেসপেক্টিভে কোথায় কত কস্টিং বেরোচ্ছে সেটা আপনি দেখবার জন্য এই তিনটে কস্ট সেন্টার করেছেন। ওকে, এবার আপনি রেন্ট যখন পেমেন্ট করছেন তখন দেখছেন আপনার ওই যে বিল্ডিংয়ে আপনার অফিসটা রয়েছে সেখানে হয়তো অ্যাডমিন ডিপার্টমেন্টও আছে, পারচেজও আছে, সেলসও আছে। ঠিক আছে, বাট রেন্টটা যদি হয় তাহলে তিনটে ডিপার্টমেন্টেরই তো হওয়া উচিত। ঠিক আছে, তো আপনি যখন রেন্ট পেমেন্ট করেছেন দেখা গেলো সেখানে তো অ্যাডমিন থেকে একটু ডাইরেক্ট অ্যাকাউন্টসের খরচাটা দেখিয়ে দিয়েছেন, আপনি কিন্তু কোনো ডিফাইন করেননি কোনটার জন্য কত। ঠিক আছে, তো কস্টিং কি করতে পারে, কন্ট্রোলিং এর কি করতে, সেই ওই এক্সপেন্ডিচারটাকে রিপোর্টিং করার সময়তে তারা কিন্তু ম্যানেজমেন্টকে ভেঙে রিপোর্ট করতে পারে। তখন ওই যে ট্রানজ্যাকশনটা ওটাকে সে স্প্লিট করে দিতে পারে। ঠিক আছে, ধরুন আপনার যেরকম ইচ্ছা, যেরকম প্রপোর্শনে হবে সেটা প্রপোর্শনে। ঠিক আছে, এই 100 টাকা যদি রেন্ট হয় কথায় বলছি, সে হয়তো 40 টাকা হয়তো অ্যাডমিনের জন্য রাখলো, হয়তো দেখা গেল 35 টাকা হয়তো কোনো কারণে পারচেসের জন্য রাখলো, তাহলে আর 25 টাকা হয়তো সেলসের জন্য রাখলো। ঠিক আছে, এরকম ডিফারেন্ট তাহলে এইখানে যে এই যে ভাঙলো, এইটা কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন যেটা আপনি করেছেন 100 রুপিস যেটা রেন্ট পেমেন্ট করেছেন, ঠিক আছে, সেটায় কিছু এফেক্ট পড়বে না, সেটা অ্যাজ ইট ইজই থেকে যাবে। ঠিক আছে, ওটা চেঞ্জেস হবে না। চেঞ্জেস কি হলো, ওইটার ওপর বেস করে যে রিপোর্টিংটা বানানো সেইটা চেঞ্জেস হলো, সেটা আমাদের নিজের মতো বানানো, ওটা কিন্তু অ্যাকাউন্টসে কিচ্ছু এফেক্ট ফেলবে না। ঠিক আছে, তাহলে কন্ট্রোলিং এরিয়ার যে রিপোর্ট, এই কন্ট্রোলিং এরিয়ার টোটাল ফাংশনটাই অলমোস্ট রিপোর্টিং ওরিয়েন্টেড। ঠিক আছে, সে রিপোর্ট জেনারেট করে। ওকে, তাহলে এখন এই যে একটা পার্টিকুলার কোম্পানি কোড, সে যে অ্যাক্টিভিটিসটা করছে সেই অ্যাক্টিভিটিসটা কার আন্ডারে থেকে করছে না, তার আপলাইনকে, তার আপলাইন হচ্ছে কন্ট্রোলিং এরিয়া। ঠিক আছে, একটা কন্ট্রোলিং এরিয়ার আন্ডারে এন নাম্বার কোম্পানি কোড থাকতে পারে, কোম্পানি কোড এন নাম্বার মানে যে কোনো যত ইচ্ছা, দ্যাট উইল বি ডিসাইডেড বাই ক্লায়েন্ট সেটা ডিসাইড করবে। ওকে, তো এইবার আরেকটা কোশ্চেন আছে, একটা কোম্পানি
কোনোদিন মাল্টিপল কন্ট্রোলিং এরিয়া আন্ডারে হয় না। একটা কন্ট্রোলিং এরিয়ার আন্ডারে এন নাম্বার কোম্পানি কোড থাকতে পারে, বাট একটা কোম্পানি কোড কোনোদিন মাল্টিপল কন্ট্রোলিং এরিয়ার আন্ডারে হয় না। এর এক্সাম্পলটা কি? মানে যে কোনো একটা ধরুন ইউনিক আইডি যদি কোনো একটা থাকলো, মানে কোম্পানি কোড ধরুন 100 যদি হয়, সেটা 101টাতেই থাকবে, 100 দ্বিতীয় কোনো কোম্পানির নামে হবে না। না না, ওরকম না, ব্যাপারটা বলে দিই। ধরুন আমরা কোম্পানি কোড রয়েছে 4টে, ঠিক আছে, এ বি সি আর ডি, রাইট? এবার আমরা কন্ট্রোলিং এরিয়া রয়েছে ধরুন 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10, ঠিক আছে। এই 10টার মধ্যে যে কোনো একটা কন্ট্রোলিং এরিয়া, তার আন্ডারে এ থাকতে পারে, তার আন্ডারে বি থাকতে পারে, সি থাকতে ডি থাকতে পারে, বা যে কোনো একটার আন্ডারে 4টেও থাকতে পারে। বাট এ কোনো দিন 1 আর 3 বা 1 বা 5 7 এরকমভাবে থাকবে না, সবসময় থাকবে কিন্তু আলটিমেটলি একটা কন্ট্রোলিং এরিয়ার আন্ডারে। এর এক্সাম্পলটা কি? এর এক্সাম্পল ধরুন যখন আমরা গ্র্যাজুয়েশন করেছি, আমরা যখন একটা কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করেছি, ঠিক আছে, তাই তো? হ্যাঁ, হ্যালো, আমরা একটা কলেজের মাধ্যমে করেছি, ঠিক আছে। এবার হচ্ছে যখন কলেজের মাধ্যমে করেছি, সেই কলেজটা কিন্তু একটা পার্টিকুলার ইউনিভার্সিটির সঙ্গে লিঙ্কড, তাই তো? হ্যাঁ, তো সেই যে ইউনিভার্সিটির সঙ্গে লিঙ্ক, আমরা কিন্তু ওই অ্যাট দ্য সেম টাইম আর একটা কলেজে কি আমরা এনরোল করতে পেরেছিলাম? না না না, পারি না তো, কারণ আমরা কিন্তু আলটিমেটলি একটা পার্টিকুলার কলেজের সঙ্গে রিলেটেড, রাইট? একটা পার্টিকুলার কলেজের সঙ্গে রিলেটেড, হ্যাঁ, ঠিক আছে। তো আমাদের ডেটাটা আলটিমেটলি একটা কলেজের মাধ্যমে ইউনিভার্সিটিদের সঙ্গে লিঙ্কড হয়ে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, তো এটার যে কনসেপশন, এখানেও কিন্তু সেম কনসেপশন। দেখুন আজকে একটা কোম্পানি কোড, তার যে অ্যাক্টিভিটিস হচ্ছে, সেই অ্যাক্টিভিটিসটা একটা কন্ট্রোলিং এরিয়া রিপোর্টিং তৈরি করছে, রাইট? এবার সেইটাই যদি আর একটা কন্ট্রোলিং এরিয়া করতো, তাহলে রিপোর্টিংটাকে ঠিক হতো, রিফ্লেক্ট হয়ে যেত, কনফ্লিক্ট করতো। হ্যাঁ, সেই জন্যে কোনো সময়তে ডিফারেন্ট কন্ট্রোলিং এরিয়া হয় না, কারণ সে কোনো একটা জায়গা থেকে ফেচ করতে পারতো, তাহলে এও একটা জিনিসটাকে ডেটাটাকে টানবে, ও একটা ডেটাটাকে টানবে, তাহলে আলটিমেটলি ডেটার ভায়োলেশন হয়ে যেত। হ্যাঁ, সেটা কোনোদিন হয় না। ওই জন্যই সবসময়তে বলা হয় যে কন্ট্রোলিং এরিয়া সবসময়তে কন্ট্রোল করে ডিফারেন্ট কোম্পানি কোডকে, বাট একটা কোম্পানি কোড অলওয়েজ রিলেটেড উইথ সিঙ্গেল কন্ট্রোলিং এরিয়া। এইটা টোটালটা হচ্ছে আমাদের অর্গ স্ট্রাকচার বা অর্গানাইজেশন এন্টারপ্রাইজ স্ট্রাকচার, ঠিক আছে। এই জায়গাটাকে বলা হয় অর্গ স্ট্রাকচার বা এন্টারপ্রাইজ স্ট্রাকচার, ঠিক আছে। আচ্ছা, এবার আর একটা ছোট বিজনেস ইউনিট আছে এই অর্গানাইজেশন স্ট্রাকচারের মধ্যে, কিন্তু এটা ডাইরেক্টলি রিলেটেড নয়, সেটাকে বলা হয় বিজনেস এরিয়া। বিজনেস এরিয়া এটা হচ্ছে সব থেকে ছোট অর্গানাইজেশন স্ট্রাকচার। বিজনেস এরিয়া ব্যাপারটা কি? এক কথায় বলতে গেলে বলা যায় যে বিজনেস এরিয়া মানে হচ্ছে ব্রাঞ্চেস। কি বলা হয় না? ব্রাঞ্চেস। কি ব্যাপারটা? ধরুন জিওগ্রাফিক্যাল লোকেশন ওয়াইজ এক একটা কোম্পানির ডিফারেন্ট ডিফারেন্ট জায়গাতে তার বিজনেস অ্যাক্টিভিটিস থাকে। যেমন ধরুন যদি একটা কোম্পানি কলকাতা বেসড হয়, তাহলে সে কীরমভাবে বিজনেস অ্যাক্টিভিটিসটা, কোন একটা হয়তো দমদমে একটা অফিস আছে, একটা হয়তো শ্যামবাজারে আছে, একটা হয়তো স্প্ল্যানেডে আছে, একটা তো কালীঘাটে আছে, একটা তো টলিগঞ্জে আছে, এরকম ডিফারেন্ট জায়গায় থাকতে পারে। তাহলে আমাদের আলটিমেটলি বিজনেস এরিয়াগুলো ডিফারেন্ট ডিফারেন্ট হয়ে গেল। মানে জিওগ্রাফিক্যাল লোকেশনে যে আমি আজকে আপলাইন দেখবে যে কোথায় তার কতটা বিজনেস অ্যাক্টিভিটিস হচ্ছে, ঠিক আছে। এইবার এই বিজনেস এরিয়াটাই যদি আরেকটু ডিফারেন্ট হয়ে যাবে, যেমন এটা কলকাতা বেসড অফিস নয়, এই অফিসটা হয়তো কোনো কারণে হয়ে গেল আলটিমেটলি যে ওয়েস্ট বেঙ্গল বেস, জাস্ট একটু বাড়িয়ে দিলাম, তখন এই বিজনেস এরিয়াগুলোই কিন্তু তখন আর এই শুধু কলকাতা থাকবে না, তখন কিন্তু হয়ে যাবে ডিস্ট্রিক্ট ওয়াইড। যেমন কলকাতা একটা হলো, বর্ধমান হতে পারে, বীরভূম হতে পারে, বাঁকুড়া হতে পারে, হুগলি হতে পারে, মেদিনীপুর হতে পারে, ডিফারেন্ট ডিফারেন্ট ডিস্ট্রিক্ট, ঠিক আছে। তখন ডিফারেন্ট ডিফারেন্ট ডিস্ট্রিক্টে আমাদের কীরকম কীরকম বিজনেস অ্যাক্টিভিটিস আছে সেটা দেখবো আমরা থ্রু বিজনেস এরিয়া। আবার ধরুন এইটাই যদি কোনো কারণে ইন্ডিয়া বেসড হয়ে যায়, তখন আমাকে দেখতে হবে সেটা হচ্ছে ডিফারেন্ট স্টেট ওয়াইজ দেখবো বা আলটিমেটলি মেট্রো সিটি ওয়াইজ দেখবো, যেটা যেরকম ইচ্ছে সেরকম দেখতে পারি। এটা ডিপেন্ড করছে আমাদের বিজনেস এরিয়াটা, মানে বিজনেস ক্যাপাবিলিটিটা কতটুকু আছে, কতটুকুতে ইম্প্যাক্ট করে তার উপর বেস করে, এবং এটা সম্পূর্ণ তৈরি করে ক্লায়েন্ট এক। দ্বিতীয়ত হচ্ছে এই বিজনেস এরিয়ার অ্যাক্টিভিটিসটা কি, এটা আগে জানতে হবে।
বিজনেস এরিয়ার অ্যাক্টিভিটিস হচ্ছে ডে টু ডে পারপাসে যে বিজনেসটা হচ্ছে, এটা একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে, মেবি হতে পারে 3 days, মেবি হতে পারে 5 days, 7 days, 30 days, হোয়াট এভার মেবি, এটা ইন্টারনাল পলিসি থাকে ক্লায়েন্টের সঙ্গে, সে তার টোটাল রিপোর্টিংটা করে ক্লায়েন্টকে। বিজনেস এরিয়া ইজ অলওয়েজ রিলেটেড উইথ ক্লায়েন্ট, খুব ভালো করে শুনে নিন। বিজনেস এরিয়া কিন্তু কোম্পানি কোডের পার্ট নয়, বিজনেস এরিয়া কিন্তু ক্লায়েন্টের বিজনেস এরিয়া। কেন ক্লায়েন্টের বিজনেস এরিয়া? ধরুন আপনি একটা মোবাইল পারচেস করেছেন কোনো কারণে শ্যামবাজার থেকে, ঠিক আছে, তো আপনার দেখা গেল মোবাইলটায় কোনো রকম যদি পরবর্তীকালে কিছু ইস্যু আসে, তো আপনি শ্যামবাজারে না এসে আপনি কি চেষ্টা করবেন যে আপনার দমদম এরিয়ার মধ্যে কোথায় সার্ভিস সেন্টার রয়েছে, সার্ভিস সেন্টার আছে। তাহলে আপনি ওই সার্ভিস সেন্টারে তো থেকে পারচেস করেননি। তাহলে সার্ভিস সেন্টার কেন আপনাকে দিচ্ছে? কারণ আপনি কিন্তু ওই শ্যামবাজারের যে দোকানটা, ওর কাস্টমার নন অফিসিয়ালি, আপনি কাস্টমার কার? যে মোবাইল প্রোভাইডিং কোম্পানির কাছ থেকে পারচেস করেছেন তার। তো সেই জন্য সে কিন্তু ডিফারেন্ট সার্ভিস সেন্টার যেখানেই থাকুক না কেন, সেখানে থাকলে তাকে আপনাকে সার্ভিস প্রোভাইড করে দিচ্ছে। ঠিক আছে, কোম্পানি মানে বিজনেস এরিয়া তাহলে ডাইরেক্টলি রিলেটেড উইথ ক্লায়েন্ট, রিলেটেড উইথ ক্লায়েন্ট। ঠিক আছে, ক্লায়েন্টের বিজনেস এরিয়া। ঠিক আছে, এই জিনিসটা আরও ভালো দেখতে পাওয়া যায়। আপনি যদি কোনোদিন কলেজ স্ট্রিটে দেখেছেন, দেখেছেন হয়তো, দেখবেন কোনো জায়গায় কোনো দোকানের পাশ দিয়ে গেলে ওরা বইয়ের জন্য জিজ্ঞেস করে যে বই নেবেন কিনা, এই কী আছে। আপনি কোনো একটা বই পার্টিকুলার পারচেস করতে গেলে কোনো দোকানে যখন দেখালেন নামটা, আমি জানি না আপনার সঙ্গে কোনোদিন এরকম হয়েছে নাকি, আমার সঙ্গে তো প্রায়ই হয়, তো যখনই থাকেন না ওরা কিন্তু কাগজটা নিয়ে একটা কাগজে লিখে নেয় নামটা, নিয়ে সঙ্গে সঙ্গে চলে যায়। তার মানে কি আলটিমেটলি ওই বইটা কিন্তু ওর দোকানে নেই, ঠিক আছে, এটা আনছে হয়তো একটা অন্য দোকান থেকে, ও জানে কোন দোকানে আছে, যেটা আপনি খুঁজে পাবেন না চট করে, ঠিক আছে। ওদের সঙ্গে একটা খুব নমিনাল মার্জিনে ওদের পার্সেন্টেজে একটা কমিশন থাকে, ঠিক আছে, ও তখন ওখান থেকে নিয়ে এসে আপনাকে বইটা প্রোভাইড করে দিল। হুম, অন্য একটা কোনো দোকানের মধ্যে আছে, ও জানে, ঠিক জানে কিন্তু ও কোথায় আছে, ঠিক আছে। তো এই রিসেন্টলি আমার একটা এরকম হয়েছিল, একটা আমি 11-12-এর একজন কম্পিউটারের বই কিনতে দিয়েছিল আমাকে, আমি আনতে গেলাম, আমি খুঁজে পেলাম না সারা বইয়ের এতে, একটা দোকান একমাত্র, সে আমাকে বললো দেখুন আমার কাছে আছে, একটু বইয়ের প্রথম পেজটা একটু প্রবলেম আছে, তাতে আমার কিছু প্রবলেম হবে না, আমি এনে দিতে পারি, বলে আমাকে সে এনে দিল, ঠিক পরিষ্কার। তো এইটা কেন পাচ্ছে? এটাও কিন্তু এইটা কনসেপ্টটা খানিকটা বিজনেস এরিয়া, যে আপনাকে কিন্তু ও ঠিক জায়গা থেকে নিয়ে এসে প্রোভাইড করে দিচ্ছে। তাহলে এই একটা বিজনেস এরিয়াতে যদি কোনো রকম কিছু রিকোয়ারমেন্ট হয়, তার মানে এই বিজনেস এরিয়াটা যেহেতু ক্লায়েন্টের, ভালো করে বুঝে নিন, যেহেতু ক্লায়েন্টের, তাহলে যে কোনো কোম্পানি কোড তাকে অ্যাক্সেস করতে পারে, কারণ যেহেতু ওপর সবার ওপরে ও রয়েছে, কোম্পানি কোড তো নিচে রয়েছে, ঠিক আছে। তো সেই জন্য বিজনেস এরিয়া, এটা আমার কোনো ডেফিনেশনে দেওয়া আছে, বিজনেস এরিয়া অলওয়েজ রিলেটেড উইথ ক্লায়েন্ট, নট কোম্পানি কোড, ঠিক আছে। তাহলে এইটা হলো টোটালি অর্গানাইজেশন স্ট্রাকচার। ওকে, তো এই অর্গানাইজেশন স্ট্রাকচারটা আপনি যখন বানাতে যাই, তাহলে আমি এসএপিতে বানাবো, তার আগে একটা ইম্পর্টেন্ট টপিকস, এটা তো একটা ডেফিনেটলি নতুন টপিকস হলো, সমস্ত কিছু করব, তার আগে আরেকটা কনসেপ্ট আমি একটা বলে দিতে চাই, সেটা হচ্ছে যেটা ফিসকাল ইয়ার, ঠিক আছে, এই যে টপিক ফিসকাল ইয়ার, ফিনান্সিয়াল ইয়ার, ঠিক আছে, এসএপি ল্যাঙ্গুয়েজে ফিনান্সিয়াল ইয়ারকে বলা হয় ফিসকাল ইয়ার, ঠিক আছে, FISCAL একদম ঠিক আছে, ফিসকাল ইয়ার। তো এই ফিসকাল ইয়ার কনসেপ্টটা হচ্ছে একদম নিউ কনসেপ্ট ইন দিস কেস অফ এসএপি। আমরা ফিনান্সিয়াল ইয়ার বলতে কি বুঝি? যদি কেউ জিজ্ঞেস করে কটা ফিনান্সিয়াল ইয়ার, কত রকমের ফিনান্সিয়াল ইয়ার আমরা দেখতে পাই, কি 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 হতে পারে, কি 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 অ্যান্সার হবে আপনার? এপ্রিল টু মার্চ একটা হচ্ছে, এটা একটা, আর একটা ক্যালেন্ডার ইয়ারেও হয়। তাহলে দেখুন অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হচ্ছে দু রকম ফিসকাল ইয়ার হয়, নট এপ্রিল টু মার্চ অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি। একটা হচ্ছে ক্যালেন্ডার ইয়ার, যেটা হচ্ছে বেস, আর একটা হচ্ছে যেটা দেখুন এপ্রিল টু মার্চ যেটা হচ্ছে, সেটা জুলাই টু জুন হতে পারে, সেটা অক্টোবর টু সেপ্টেম্বর, কারণ যেমন জুলাই টু জুন ইউকেতে জুলাই টু জুন হয়, ইউএইতে অক্টোবর টু সেপ্টেম্বর হয়, ঠিক আছে, ডিফারেন্ট কান্ট্রিতে ডিফারেন্ট। তাহলে এরকম করে যদি দেখতে চান, তাহলে আপনাকে কিন্তু অনেক রকম হয়ে যেতে পারে, ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে ক্যালেন্ডার ইয়ার, এই ফিসকাল ইয়ার আমাদের অলওয়েজ হচ্ছে টু টাইপস, একটা হচ্ছে ক্যালেন্ডার, একটা হচ্ছে নন ক্যালেন্ডার, ঠিক আছে। ক্যালেন্ডার ইয়ার কাকে বলা হয়? ক্যালেন্ডার ইয়ার হচ্ছে জানুয়ারি টু ডিসেম্বর, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা অল ওভার ওয়ার্ল্ডে একটাই চলে, এই ক্যালেন্ডার ইয়ারে কোনো ডুপ্লিকেট কিছু হয় না, ঠিক আছে। তো ক্যালেন্ডার ইয়ার, আর একটা হচ্ছে নন ক্যালেন্ডার। নন ক্যালেন্ডার কোনটা? যেটা ক্যালেন্ডার নয় সেটাই নন ক্যালেন্ডার, কারণ আপনি হয়তো বলবেন এপ্রিল টু মার্চ নন ক্যালেন্ডার,
তো আরেকজন বলবে কেন জুলাই টু জুন কি নন ক্যালেন্ডার নয়? আচ্ছা। সেটা তো নন ক্যালেন্ডার। তবে নন ক্যালেন্ডার হ্যাঁ। ইয়ার হচ্ছে আর ক্যালেন্ডার ইয়ার মধ্যে বেসিক ডিফারেন্সটা কি হচ্ছে? নন ক্যালেন্ডার আর ক্যালেন্ডার ইয়ার বেসিক ডিফারেন্স হচ্ছে ক্যালেন্ডার ইয়ার একটা ইয়ারই শুরু হয় এবং সেই হ্যাঁ, ইয়ারই শেষ হয়ে যায়। সেই ইয়ারে শেষ হয়ে বাট যায়। নন ক্যালেন্ডার ইয়ার যে ইয়ারই শুরু হয় তার পরের এটা ইয়ারে গিয়ে শেষ পরবর্তী হয়। ইয়ারে শেষ হয়। তাহলে আমরা সেই জন্য 20 21 21 22 22 23 এরকম বলি, তাই তো? তো এখন প্রশ্ন হচ্ছে এসএপিতে কোনো সময়তে নন ক্যালেন্ডার ইয়ার যে কনসেপ্টটা আছে ওরা সবসময়তে ফলো করে ক্যালেন্ডার ইয়ার। কারণ দেখুন আপনি তো একটা কনফিগারেশন বানাবেন, ওকে তো একটা বেস ধরে চলতে হবে, একটা স্ট্যান্ডার্ড। এবার আপনি স্ট্যান্ডার্ড থেকে আপনি আপনার মতো করে নিলেন, ঠিক আছে? এবার ধরুন যা কীরকম ব্যাপারটা হয়, ধরুন কেউ যখন একটা ফ্ল্যাট পারচেস করবে তাকে বলে দেওয়া হয় যে আপনাকে আমরা এই ফেসিলিটি দিচ্ছি এই ফ্ল্যাটে, ওকে? এবার আপনি যদি ওই ফ্ল্যাটটায় বলেন যে না আমরা এইগুলো চাই, এক্সট্রা চাই, তখন আপনাকে কি করতে হবে? আপনাকে ওই প্রমোটারের সঙ্গে কথা বলে নিয়ে আপনাকে ওইগুলো মডিফিকেশন করে আপনার মতো করে বানিয়ে নিতে হবে। সেটা তার জন্য সে এক্সট্রা চার্জ নিতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। কিন্তু এটা মডিফিকেশন করতে হবে, মানে বেসিক জায়গার থেকে কিছুটা ডিফারেন্ট করা, রাইট? তো এই যে স্ট্রাকচারাল ব্যাপারটা আছে, এসএপি কিন্তু সবসময় একটা বেসিক স্ট্রাকচারকে ফলো করে। এইবার আপনি ওই বেসিকের ওপর বেস করে আপনি আপনার মতো বানিয়ে নিতে পারেন। বাস মানে বেসিক স্ট্রাকচার হচ্ছে সেম। সেটা কি না, সেটাই হচ্ছে ক্যালেন্ডার। ক্যালেন্ডার ইয়ার। কারণ ওটা তো ফিক্সড, ওটা কোনোদিন চেঞ্জ হবে না কোনো জায়গাতে। তো বেসিক স্ট্রাকচারটা যখন সেম হয়ে যাচ্ছে তখন হচ্ছে আপনি কিন্তু ওইটাকে ধরছেন, এবং তার উপর আপনি যদি মনে করেন যে আপনি নন ক্যালেন্ডার করবেন তখন আপনি সেটাকে বানিয়ে নিতে পারবেন। এখন প্রশ্ন মানে হচ্ছে, আমাদেরকে মডিফাই করে নিতে হবে। রাইট, আপনাকে কি করতে হচ্ছে এবার? তাহলে কোশ্চেন হচ্ছে এসএপিতে যখন ধরুন এই যে ক্যালেন্ডার ইয়ার আমরা কি বলি, যদি এখনকার ক্যালেন্ডার ইয়ারে কোনো ফিসকাল ইয়ার বলতে হয় তাহলে আমরা কি বলবো? কত চলছে না, 2021, ঠিক 21। আছে? বাট আমরা যদি এখন নর্মাল ক্ষেত্রে বলি, অন্য কোনো কান্ট্রির ক্ষেত্রে, যদি আমাদের কান্ট্রির ক্ষেত্রে বলি, আমরা কি বলছি? না এটা 20 21 চলছে, 20 21 চলছে ঠিক আছে? ফিনান্সিয়াল ইয়ার। ফিনান্সিয়াল ইয়ার চলছে। তো এখন প্রশ্ন হচ্ছে এই ফিনান্সিয়াল ইয়ার যেটা 20 21 চলছে, এসএপির ক্ষেত্রে কিন্তু আপনি 20 21 বলতে পারবেন না। আচ্ছা, মানে হয় 20 বলতে হবে নাহলে 21। না, 20 বলতেও পারবেন না, 21 ওরকম না, আপনাকে বলতে হবে সেটাই যেটা স্টার্টিং ইয়ার। মানে 20 বলতে হবে। এক্স্যাক্টলি। এখনও কিন্তু আমাদের আচ্ছা। ফিসকাল ইয়ার 20 চলছে, ঠিক আছে? আচ্ছা। 2020 চলছে। কনসেপ্টটা খুব ভালো করে বুঝবেন, এইটা হচ্ছে সব থেকে ডিফারেন্ট, যার জন্য আমি মানে এটা এসএপি তে যখন হচ্ছে আমরা বলবো নন মানে ক্যালেন্ডারের ক্ষেত্রে, ক্যালেন্ডার নন ইয়ার ক্যালেন্ডার ধরবো তখন হচ্ছে 21, সেটা ধরবে, তখন কারেন্ট তখন কারেন্ট হ্যাঁ 21 ধরবে। 21। আর যখন আমরা মডিফাই করব তখন হচ্ছে মেন ইয়ারটাকে ধরবে হচ্ছে 20, যে রাইট, 2021 20, আমরা 20 মানে বলা মানে, স্টার্টিং ইয়ারটা। এবার আপনি যখনই বলবেন না, আপনাকে কেউ জিজ্ঞেস করলো হয়তো ফিসকাল ইয়ার আপনাদের কি, আপনি বলেন আমাদের 20, নন ক্যালেন্ডার, ও বুঝে নেবে। কিন্তু আলটিমেটলি এটা হচ্ছে 20-তে শুরু হয়েছে, তখন আপনাকে জিজ্ঞেস করেন আপনাদের ফরমেশনটা কী আছে, আপনি হয়তো বললেন যে এপ্রিল টু মার্চ কি জুলাই টু জুন, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, ঠিক আছে? ও কিন্তু ঠিক বুঝে নেবে। আপনি যদি 20ও বলেন না, আপনি যদি বলেন আমাদের ফিসকালি এখন 20 চলছে, ও তখন সঙ্গে সঙ্গে আপনাকে জিজ্ঞেস করে তারপরে আমাদের ফিসকাল ইয়ার কম্বিনেশনটা কী আছে, কারণ ওরা তো জানে যে আমাদের 21 চলছে, ঠিক আছে? তখন আপনি বলেন জুলাই টু জুন, তখন ওরা বুঝে ও তখন এবছরে জুন মাসে গিয়ে শেষ হবে, ঠিক আছে? 2021 জুনে গিয়ে শেষ হবে, ও কিন্তু সঙ্গে সঙ্গে ধরে নেবে। কারণ বেসিক শুরুটা সবার ক্ষেত্রে সেম, ঠিক আছে? যে ইয়ার থেকে সেটা ক্যালেন্ডারই হোক আর নন ক্যালেন্ডারই হোক, ফার্স্ট ইয়ারটা সবসময় সেম। বাট কী হচ্ছে, বলার সময় তো আমরা বলছি যে শুধুমাত্র একটা ইয়ার নন ক্যালেন্ডারের ক্ষেত্রে, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে একটাই, আপনি যে একটা বলছেন তাহলে আপনাকে নিশ্চয়ই একটা ওরমভাবেই বানিয়ে রাখতে হবে, ঠিক আছে, স্ট্রাকচারটা। তো এসএপিতে কীরকম হয়, ক্যালেন্ডারের ক্ষেত্রে যেহেতু যে ইয়ারে শুরু সেই ইয়ারে শেষ, সেখানে কোনো প্রবলেম নেই। কেন হচ্ছে, এসএপিতে বলি প্রত্যেকটা মাসকে বলা হয় এক একটা করে পিরিয়ড। যেমন ধরুন জানুয়ারি মাস, এটা একটা ফার্স্ট পিরিয়ড, ফেব্রুয়ারি মাস সেকেন্ড পিরিয়ড, এরকম করে ডিসেম্বর মাস অব্দি 12 পিরিয়ড গেল নন ক্যালেন্ডারের ক্ষেত্রে, ঠিক আছে? এখানে আমাদের কোনো চাপ নেই, এখানে আমাদের কিচ্ছু করতে হবে না, কারণ এসএপিতে একটা স্ট্যান্ডার্ড বানানো রয়েছে আপনি যদি ক্যালেন্ডার ইয়ার করেন। বাট নন ক্যালেন্ডার যখনই করবেন তখন তো এসএপি বুঝতে পারছে না যে আপনি কবে থেকে শুরু করছেন। তো এখানে কি হচ্ছে, যদি ধরুন আপনি করেন এপ্রিল টু মার্চ, তাহলে এপ্রিল মাস হচ্ছে মান্থ হিসাবে কত নম্বর মাস? 4 নম্বর মাস। বাট পিরিয়ড হিসাবে 1 নম্বর পিরিয়ড। ভালো করে বুঝে নিন জায়গাটা। মে মাস 2 নম্বর পিরিয়ড, 5 নম্বর মাস। জুন মাস 3 নম্বর পিরিয়ড, 6 নম্বর মাস।
এখন প্রশ্ন হচ্ছে যখন এরম করতে করতে ডিসেম্বর মাস অবধি যাবেন ততক্ষণ কোনো প্রবলেম নেই, যতক্ষণ ইয়ারটা ব্রেক হচ্ছে, ঠিক আছে। ডিসেম্বর মাস হচ্ছে 9 নম্বর পিরিয়ড, 12 নম্বর মাস, ঠিক আছে। হ্যাঁ, এখানে 9 এই নম্বর পিরিয়ড 12 নম্বর। 12 নম্বর, এখানে কোনো প্রবলেম নেই। যেই জানুয়ারি চলে গেলেন তখন কিন্তু আপনার ইয়ারটা ব্রেক করে গেল, ঠিক আছে। হ্যাঁ, তাহলে হচ্ছে জানুয়ারি মাস কত নম্বর পিরিয়ড, কত নম্বর মাস? 10 নম্বর হবে। 10 নম্বর হচ্ছে আপনার পিরিয়ড, কত নম্বর মাস? 1 নম্বর। 1 নম্বর মাস। তাহলে এবার যখন 1 নম্বর বললেন, আপনি প্রথমে 4 থেকে শুরু করেছেন, এবার 1-এ চলে এলেন। এবার তারপরে আবার ফেব্রুয়ারির ক্ষেত্রে বলবেন যে 11 নম্বর পিরিয়ড, 12 নম্বর মাস, 11 নম্বর পিরিয়ড, 2 নম্বর মাস, মার্চ হচ্ছে 12 নম্বর পিরিয়ড, 3 নম্বর 3 মাস। নম্বর মাস। তাহলে আপনার কীরকম হলো সাজানোটা? তাহলে দুটো রকম হয়ে গেল, আপনি তো দুটো ইয়ার একসঙ্গে বলতে পারবেন না। সেই জন্য কি হয়, এখানে একটা কনসেপ্ট চলে, খুব ভালো করে শুনুন, দ্যাট ইজ কল্ড ইয়ার শিফট। ইয়ার শিফট। ইয়ার শিফট মানে হচ্ছে শিফটিং অফ ফিনান্সিয়াল ইয়ার, আমার সব বলা আছে ওখানে, শিফটিং অফ ফিনান্সিয়াল ইয়ার। ব্যাপারটা কি, আপনি এই যে 3টে মাস, যে কোনো ক্ষেত্রে, নট অনলি এই 3টে মাস, কারণ যদি জুলাই টু জুনও হয়, ডিসেম্বরের পর বাকি যে মাসগুলো থাকবে, মানে পার্টিকুলার ইয়ারটা যেখানে ব্রেক হচ্ছে, সেই যেখানে যেটা আপনি যখন বলছেন তখন সেই ইয়ার থেকে শুরু করছেন, সেই ইয়ারটা যখন ব্রেক হয়ে অন্য মাসকে আপনি ডেকে নিয়ে আসছেন, পরের বছরের মাসটাকে, সেই মাসগুলোকে জাস্ট শিফটিং করে, ভালো করে শিফটিং করে কারেন্ট ইয়ারের ঘরে বসিয়ে রাখতে হবে। যেমন ধরুন আপনার ওই যে ফ্লোরটা ছিল যেখানে আমি বসে কম্পিউটারটা আপনি রেখেছেন, আজকে যদি কোনো একটা চেয়ার আপনার পেছনের দিকে ঘর বা সামনের দিকে ঘর, সেখান থেকে বা টেবিল যদি নিয়ে এসে ওখানে পাশে রাখতে হতো, তাহলে কিন্তু জাস্ট তার প্লেসটা চেঞ্জ হতো, হ্যাঁ, তাই তো। বাট ওটা কিন্তু ওই বিল্ডিংয়েরই বা ওই ফ্ল্যাটেরই বা ওই অ্যাপার্টমেন্টেরই বাড়িরই অংশ। বাড়িরই অংশ, বাড়িরই মালিকানায় থাকছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে এইখানে কি হচ্ছে, যখনই আমি ওই 3টে মাসকে, যেহেতু আমি এখানে এপ্রিল টু মার্চ করেছি, এই 3টে মাসকে নিয়ে আসছি, আমাকে এই 3টে মাসকে ইয়ার শিফট করে পরের ইয়ার থেকে আগের ইয়ারের ঘরে এনে বসিয়ে রেখে দিতে হবে, ঘরে এনে বসিয়ে রেখে দিতে হবে বলছি, কিন্তু আগের ইয়ারের ঘর হচ্ছে না। কী করে, কেন না, ওটাকে বলছি যে এটা তোমারই ঘরের ভাই, কাইন্ডলি রাখো, আমার সুযোগ মতো আমি নিয়ে নেবো ওখান থেকে, ঠিক আছে, যখন দরকার হবে। এবার রাখলে 2021 থেকে আমরা আগের বছরের 2020-তে এনে বসিয়ে রাখছি। 10 ঘরে বসে কোনো ইয়ারের ওটা কিন্তু 2020 মাস হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ 9 নম্বর পিরিয়ড হয়ে যাওয়ার পর আপনি কিন্তু 10 নম্বর বলছেন, তার মানে 9 নম্বর পিরিয়ড যখন 31 ডিসেম্বর 2020 শেষ হয়ে যাচ্ছে, 10 নম্বর পিরিয়ডটা শুরু হচ্ছে 1 জানুয়ারি 2021। ও কিন্তু ওখান থেকে বুঝে যাচ্ছে, ওর কিন্তু বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। বাট যেহেতু আমার দুটো মাস, দুটো বছর একসঙ্গে ফিসক্যাল ইয়ারের কথা বলতে পারবো না, আমি যেহেতু 2020 বলবো, সেই জন্য হচ্ছে এই 3টে মাসকে কি করছি, জাস্ট বলেছি ইয়ার শিফট। সেই জন্য একটা কালাম থাকবে, একটা কালাম থাকবে ইয়ার শিফটের। ওই ইয়ার শিফটের কালামে গিয়ে এই 3টে মাসের জন্য, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, এই 3টে মাসের জন্য -1, -1, -1 বসাতে হবে। -1 কেন? 2021-এর জানুয়ারি, তিনটেতেই একই থাকবে, মানে -1 -1 হ্যাঁ, কারণ -1। একটা বছরই তো কমছে ওখান থেকে। আমি -2 করলে তো 21 থেকে একদম 19-এ চলে যাবে, -3 করলে তো 21 থেকে 18-এ চলে যাবে। আচ্ছা, হ্যাঁ। তো সেই জন্য 21 থেকে 20-র ঘরে বসানো যায় ইয়ার শিফট, জাস্ট ইয়ার শিফটিং অফ ফিনান্সিয়াল ইয়ার। আমি জাস্ট 3টে মাসকে শিফট করে আগের ঘরে এসে বসে, আর এছাড়া কোনো কনসেপ্ট নেই এর মধ্যে, কোনো কনফিউশনে যাবেন না। এই ফিসকাল ইয়ার নিয়ে মানুষ পুরো রাতের পর রাত কাটিয়ে ফেলে, কিছুতেই বুঝতে পারে না। যেটাকে যতটা ইজিয়েস্ট ওয়েতে, যতটা সিম্পলিফাইড ওয়েতে এই কনসেপ্টটাকে বুঝলে সুবিধা, আমি সেরকমই বুঝিয়ে দিচ্ছি আপনাকে আমি। শিফটিং অফ ফিনান্সিয়াল ইয়ার মানে কোনো রকমভাবে ভাববেন না যে ওটা 20 মাস হয়ে যাচ্ছে, কারণ আপনি পিরিয়ডে বলে দিয়েছেন 10 নম্বর পিরিয়ড, তাহলে ও মেশিন অটোমেটিক বুঝে যাচ্ছে আমাকে কিন্তু 31 ডিসেম্বর পার্টিকুলার ইয়ার শেষ হয়ে যাওয়ার পরের দিনটা কিন্তু তার পরের বছরে হবে, অটোমেটিক সে 21-এ চলে যাবে, ঠিক আছে। কিন্তু যেহেতু আপনি স্ট্রাকচারে চেঞ্জ করছেন, স্ট্রাকচারে আপনাকে একটাই রাখতে হবে। এসএপি এখনও পর্যন্ত ওইটাই রেখেছে যে ওই ওই সিস্টেমটা করতে পারিনি, যে যেরকম ফিনান্সিয়াল ইয়ার করবে তার মতো করে সে করতে পারবে, সেটাকে একটা বেসিক স্ট্রাকচার ধরে রেখেছে। সেই জন্য আমরা এটাকে বলছি 2020, ঠিক আছে। এবং এই 3টে মাসকে ওই জাস্ট ওই রুমের মধ্যে রেখে দিচ্ছি টেম্পোরারি, যখন দরকার হবে তখন সেখান থেকে ইউজ হয়ে যাবে, ঠিক আছে। দিস ইজ কল ইয়ার শিফট, এবং এটা হচ্ছে টোটাল ফিসকাল ইয়ারের কনসেপ্ট, বোঝা গেল? যেরকম আমরা হচ্ছে এপ্রিলকে বলছিলাম ফার্স্ট পিরিয়ড অফ ফার্স্ট পিরিয়ড, ফার্স্ট পিরিয়ড 4th মান্থ, ঠিক 4th আছে, মান্থ। হ্যাঁ। আর ওরকম
এটাকে তাহলে কি বলবো, 10th পিরিয়ড? 10th পিরিয়ড আপনার হচ্ছে যে ফার্স্ট মান্থ। আচ্ছা, ফার্স্ট মান্থ। হ্যাঁ যেহেতু আমরা শিফট করে রাখছি, হ্যাঁ, তখন শিফট আমরা করে না বলতে পারি অফিসিয়ালি, তো 10th is the first অফিসিয়ালি month। না না, আপনি শিফট বলে না, আপনি কনসেপ্টে আসুন না। জানুয়ারি অফিসিয়ালি কত নম্বর মাস ক্যালেন্ডারে? জানুয়ারি হচ্ছে 1 নম্বর তাহলে মাস। 1 নম্বর মাস, অসুবিধা নেই, ওটাকেই কনসেপ্টে নিয়ে নিন। ফেব্রুয়ারি 2 নম্বর মাস, মার্চ 3 নম্বর মাস। পিরিয়ডটা যেটা ইচ্ছা হতে পারে, আচ্ছা। পিরিয়ড হোক না, আমি তো পিরিয়ডে বলে দিয়েছি কত নম্বর পিরিয়ড। ঠিক হ্যাঁ, আছে, ঠিক আছে, ওটা কোনো সময় মানে একদম। পিরিয়ড হচ্ছে যেরকম আমাদের 12টা পিরিয়ড থাকে, সেরকম হ্যাঁ, ভাবে 12টা পিরিয়ড 12টা হচ্ছে। পিরিয়ড। তারপরে হচ্ছে শুধু মান্থ গুলো হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য মান্থের উপরে ডিপেন্ড এক্স্যাক্টলি। করছে। এবার ধরুন কারোর ফিসকাল ইয়ার যদি ফেব্রুয়ারি জানুয়ারি হয়, হতে পারে। হ্যাঁ, তাহলে ফেব্রুয়ারি মাসে যখন স্টার্ট করলো তখন ফেব্রুয়ারি মাস 2 নম্বর মাস, 1 নম্বর পিরিয়ড। হ্যাঁ, এক ঠিক আছে, নম্বর পিরিয়ড। এরকম করে করে যাবে। ঠিক আছে, তো এই এই তখন তখন তার ইয়ারশিপ শুধু একটা মাসই হবে, শুধু জানুয়ারিটা হবে হ্যাঁ, নেক্সট ইয়ারের যেটা আছে। ঠিক আছে, তো মানে -1 কলম দিলেই শুধু হয়ে এক, যাবে। হ্যাঁ, মাইনাস কলাম, 1 কলামটা শুধু জানুয়ারি ক্ষেত্রে হবে। জানুয়ারি ক্ষেত্রে, আর একটাই একটা বাকি ইয়ারশিপ 11টা মাস তো এই বছরই থেকে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে। এইটা হচ্ছে কনসেপ্ট, এইটা হচ্ছে ফিসকাল ইয়ার। তা এবার এই ফিসকাল ইয়ার আর একটা কনসেপ্ট আছে, সেইটা কনসেপ্টটা আমি যখন ফিসকাল ইয়ার কমপ্লিট করবো তখন বোঝাবো। এখন বোঝালে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। আমরা আগে একটুখানি এসএপিতে ঢুকে আগে এই জায়গাটা বানিয়ে ফেলি। আপনি এসএপিতে ঢুকুন এখানে। নেক্সট দিনকে যখন ক্লাসে আরম্ভ করবেন এসএপিতে লগ ইন করে রেখে দেবেন। আচ্ছা। একটাই ক্লিক। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এবার দেখুন এখানে একটা কথা আছে, ইজি অ্যাক্সেস। ঠিক আছে, হুম, এই ইজি অ্যাক্সেস মানে হচ্ছে এই যে পার্টগুলো রয়েছে, দেখুন এখানে অ্যাকাউন্টিং রয়েছে, লজিস্টিক্স রয়েছে, হিউম্যান রিসোর্স রয়েছে, এই যে হিউম্যান পার্টগুলো রিসোর্স। রয়েছে, কন্ট্রোলিং রয়েছে। ঠিক আছে, এই পার্টগুলো হচ্ছে যারা এন্ড ইউজারে কাজ করে তারা এখান থেকে কাজ করতে পারে। এন্ড ইউজার মানে ডেটা এন্ট্রি যারা করছে, যেমন অ্যাকাউন্টসের মধ্যে আচ্ছা। ঢুকলো, ঢুকে অ্যাকাউন্টসের যে সমস্ত অ্যাকাউন্টিংয়ের পার্টগুলো রয়েছে, জিএল পোস্টিংয়ে যখন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের মধ্যে ঢুকলো। ঠিক হুম, আছে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টের মধ্যে জেনারেল লেজার। ঠিক আছে, এখানে জেনারেল লেজারের মধ্যে এটা এটা যে যারা হচ্ছে এন্ড ইউজারে কাজ করে তাদের জন্য। ঠিক আছে, পোস্টিং। আচ্ছা। ঠিক আছে, বাট আমরা যেহেতু এইখানে এই কাজটা করছি না, সেই জন্য আমরা কী করব, আমাদের কাজটা হচ্ছে এইখান থেকে আমাদের এই যে জেনারেল লেজারের ধরুন যে কোনো এন্ড ইউজার তারা কিন্তু ওইখান থেকেও কাজ করতে পারে, প্লাস এখান থেকেও করতে পারে। এই এরিয়াটা হচ্ছে যারা কনফিগারেশন করে তাদের জন্য, তারা টি কোড ইউজ করতে পারে। টি কোড মানে কি, ট্রানজ্যাকশন কোড। ঠিক টি আছে, কোড, আচ্ছা। টি কোড বলা হয়। যেমন ধরুন আপনাকে একটা এক্সাম্পল দিই। আজকে আমি এখান থেকে ধরুন অ্যাকাউন্টিংয়ে ঢুকলাম, ঢুকে এই যে এই টি কোড, এই যে F-02 মানে পোস্টিংয়ের টি কোড, জেনারেলাইজার পোস্টিং করব। তাহলে আমি এখানে ঢুকে করছি। এইটাকে না করে আমি যদি ডাইরেক্টলি চলে যাই এখানে, যদি ডাইরেক্টলি যদি F-02 লিখে দিই তাহলে কিন্তু ওই স্ক্রিনটা হ্যাঁ, পুরো খুলে যাবে। জাস্ট আচ্ছা। টি কোড। আর প্রত্যেকটারই এক একটা করে টি কোড থাকছে। মোটামুটি 85% মেনুপাতে টি কোড আছে। ঠিক আছে, কিছু আচ্ছা। কিছু করার নেই, সেগুলো তো মেনুপাত দিয়েই করতে হয়। ঠিক আছে, হুম, তো যেমন ধরুন আজকে আপনার মেট্রো করে যাওয়া আর হচ্ছে বাসে করে যাওয়া। যেমন আমি আগের দিন ফেরার সময় মেট্রো করে বহুদিন বাদে ফিরলাম, যেন দমদমে এসে গেলাম, তাহলে ওখান থেকে মেট্রো করে দেখি কী হয়, চলে এলাম, তাড়াতাড়ি হয়ে গেল। তো এবার হচ্ছে যে এই যে জিনিসটা, এটা হচ্ছে মেট্রো করে যাওয়াটা হচ্ছে টিকট। আর ওই যে মেনু পাত দিয়ে স্টেপ বাই স্টেপ যাচ্ছেন সেটা করে বাসে করে যাচ্ছেন বা ট্রাভেলিং করে যাচ্ছেন, যেটা হচ্ছে, বা আপনি মেট্রোর জায়গায় প্রাইভেট কারও বলতে পারেন। ঠিক আছে, তো সেটা করে যেটা যেমন হচ্ছে কনভেনিয়েন্ট হয় সেটা। ওকে, তো এবার হচ্ছে যে আমরা যখন পার্টিকুলারলি কোনো কনফিগারেশন শুরু করব, আমরা হ্যাঁ, ইনিশিয়ালি আমি আপনাকে কীভাবে মেনু পাত দিয়ে স্টার্ট করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড হ্যাঁ। পার্টটা থেকে আপনাকে আমি কনফিগারেশনে আমি মেনু টিকট দিয়ে করবো, তাহলে কাজটা তাড়াতাড়ি হবে। আমার যে আচ্ছা। ডকুমেন্টেশনটা দেওয়া আছে ওই ডকুমেন্টেশন মধ্যে কিন্তু আপনার মেনু পাত এবং টিকট সবই দেওয়া আছে। ঠিক আছে, হুম, যে কোনো এসে। তো আমরা ফার্স্ট কী বলেছি, আমরা ফার্স্ট ক্রিয়েট করব কোম্পানি, কারণ ক্লায়েন্ট আমরা অলরেডি ঢুকে গেছি। ঠিক আছে, তাহলে আমার ক্লায়েন্ট ক্রিয়েট করতে হয় না, ওটা অটোমেটিক ক্রিয়েট করা হয়ে গেছে।
তো এবার হচ্ছে আমরা যখন কোম্পানিটা ক্রিয়েট করব, তাহলে এখানে আমরা কোম্পানি ক্রিয়েট করতে গেলে আমাদের এটাকে বলা হয় এসএপি প্রজেক্ট এসপিআরও। এটা হচ্ছে ফার্স্ট কোড। এসপিআরওর ফুল ফর্মটা হচ্ছে এসএপি প্রজেক্ট রেফারেন্স অবজেক্ট। মানে আপনি প্রজেক্টে কাজকর্ম শুরু করছেন, তার জন্য যে সমস্ত অবজেক্ট আছে সেগুলোকে আমি ইউজ করছেন, এটাকে বলে এসপিআরও। ঠিক আছে, আদারওয়াইজ এসএপি প্রজেক্ট রেফারেন্স অবজেক্ট। রেফারেন্স অবজেক্ট। ঠিক আছে, এখানে আমি এসপিআরও লিখতে পারেন বা এসপিআরওর উপর ডবল ক্লিকও করতে পারেন, যেটা ইচ্ছা। আপনি ওপরে পর্যন্ত লিখুন, তো সুবিধা হবে। আপনার অন্য জায়গাতে দেখলেন নেই লেখা, এসপিআরও বলে লিখে এন্টার করুন, এস পি আরও। আর ও। ঠিক আছে, এটা কি ক্যাপস লক বা ওটা কোনো সব অসুবিধা? সেম, ক্যাপস স্মল সব সেম, যে কোনো ঠিক করি, এন্টার মারতে হবে? এন্টার। এন্টার। ঠিক আছে, এবারও এটা খুলছে। আমরা অর্গানাইজেশন স্ট্রাকচারে কাজ করছি, তাহলে আমরা হচ্ছে ইমপ্লিমেন্টেশন করতে যাচ্ছি। ঠিক আছে, ওই জন্য আমরা সবসময়, এসপিআরওটা আরেকবার আমি একটুখানি লিখে নিই তাহলে। হ্যাঁ হ্যাঁ, এসপিআর ফুল ফর্ম হচ্ছে এসএপি প্রজেক্ট রেফারেন্স অবজেক্ট। অবজেক্ট। হ্যাঁ, ঠিক আছে, এসএপি প্রজেক্ট রেফারেন্স অবজেক্ট। ঠিক আছে, রেফারেন্স অবজেক্ট। তাহলে হচ্ছে যখন আমরা ইমপ্লিমেন্টেশন স্টার্ট করব, তাহলে এসএপি রেফারেন্স আইএমজি, এখানে দুটো আইএমজি রয়েছে। দেখুন এখানে একটা এসএপি রেফারেন্স আইএমজি আর হচ্ছে আইএমজি ইনফরমেশন। আমরা কোনো সময়তে আইএমজি ইনফরমেশন যাব না, এটা আমাদের কোনো কাজে লাগে না। আমরা আমি দেখুন অনেক জায়গাতে আমি যখন আইএমজি কথাটা ইউজ করবো না বারে বারে, তাহলে জানবেন যে এসএপি রেফারেন্স আইএমজি। আচ্ছা, আইএমজির ফুল ফর্ম হচ্ছে ইমপ্লিমেন্টেশন গাইড। আপনি যে ইমপ্লিমেন্টেশন করছেন তার গাইডটা হচ্ছে আইএমজি। ঠিক আছে, তার ফুল ফর্ম হচ্ছে আইএমজি। ঠিক আছে, তো আপনি এসএপি রেফারেন্স আইএমজিতে ক্লিক করুন। এইটা। হুম, একবারই তো সিঙ্গেল ক্লিক? একটাই ক্লিক, হ্যাঁ। ইমপ্লি কি বললেন আরেকবার বলুন? ইমপ্লিমেন্টেশন গাইড। ইমপ্লিমেন্টেশন গাইড। ঠিক আছে। এবার দেখুন এই যে টোটাল এখানে যত কাজ আমাদের এই এর থেকে হয়, কি বলে, এই সফটওয়্যার থেকে করা যাবে রিগার্ডিং ফাইন্যান্সিয়াল ফাংশনাল ওরিয়েন্টেড, ফাইন্যান্স হতে পারে, মেটেরিয়ালস ম্যানেজমেন্ট হতে পারে, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন হতে পারে, হিউম্যান রিসোর্স হতে পারে, টোটালটা কিন্তু এখানে রয়েছে। এরকম নয় শুধু এফআইসিওই রয়েছে। ঠিক আছে, তাহলে এবার দেখুন আমি এন্টারপ্রাইজ স্ট্রাকচার বানাবো, তাহলে আমার এই যে এন্টারপ্রাইজ স্ট্রাকচার যে লেখা আছে এর অ্যারো কিতে ক্লিক করতে পারে, লেফট অ্যারো কি যেটা আছে, সরি রাইট অ্যারো কি, রাইট অ্যারো কি, রাইট অ্যারো কিতে ক্লিক করতে হবে। অ্যারো কিতে ক্লিক করুন, কোনটা করব? এই যে এন্টারপ্রাইজ স্ট্রাকচারে রাইট আছে। দাঁড়ান দেখুন আরেকটা জিনিস বলে দিচ্ছি, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একটা জাস্ট বইয়ের ফরম্যাটে ডকুমেন্টেশন দেওয়া আছে। ঠিক আছে, এই ডকুমেন্টেশনটা মানে কি, এই ডকুমেন্টেশন মানে হচ্ছে ওই এন্টারপ্রাইজ স্ট্রাকচার সম্বন্ধে ডকুমেন্টেশনটা এসএপি বানিয়ে দিয়েছে। ঠিক আছে, আপনি পরে পড়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এবার ধরুন এই যে রেফারেন্স আইএমজি এন্টারপ্রাইজ স্ট্রাকচার, এর লেফট অ্যারো কি যেটা আছে এখানে ক্লিক করুন। এইটাতে তো? হ্যাঁ, অ্যারো কি হলো, আমি এখানে ডিফাইন করছি, তাহলে হচ্ছে ডিফাইন, ডেফিনেশনে ক্লিক করুন। এই যে এখানে ডেফিনিশন। দেখুন আমাদের এখানে কী কী কাজ করা যাচ্ছে। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের কাজ করতে পারি, কন্ট্রোলিংয়ের কাজ করতে পারি, লজিস্টিক্স জেনারেলের কাজ করতে পারি, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনের কাজ করতে পারি, মেটেরিয়ালসের কাজ করতে পারি, লজিস্টিক্স এক্সিকিউটিভ শিপিং ব্যাপারটা করতে পারি, প্ল্যান্ট মেনটেন্যান্সের কাজ করতে পারি, হিউম্যান রিসোর্স করতে পারি। এই এতগুলো কাজ কিন্তু একটা সফটওয়্যার দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা যেহেতু ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস করবো, তাই আমরা এতগুলো নিয়ে চিন্তা করলাম, শুধু ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসের কাজটা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে এখানে অ্যারোতে ক্লিক করুন। ফাইন্যান্সিয়াল। এবার দেখুন যখনই মেনু পাতের, এগুলোকে বলে মেনু পাথ। ঠিক আছে, এই মেনু পাথের মেনু পাত। এই যে স্টেপ বাই স্টেপ আসছে না, দ্যাট ইজ কল মেনু পাথ। ঠিক আছে, এই মেনু পাথের মধ্যে যখন ঢুকছেন, ঢোকার পর যখন দেখবেন এই যে ঘড়ির মতো যে বাটনটা চলে আসছে, ঠিক আছে, এইটাকে বলা হয় এক্সিকিউটিং বাটন বা এক্সিকিউটেবল বাটন। এইটার পর কিন্তু আর ঢোকা যায় না, এটাই ফাইনাল জায়গা। এইখানে ক্লিক করে আলটিমেটলি আমাদের জব ওয়ার্কটা স্টার্ট করতে হয়। এক, দ্বিতীয় কথা হচ্ছে এখানে দেখুন এখানে একটা ডকুমেন্টেশন আছে এই ডিফাইন কোম্পানি সম্বন্ধে। কোম্পানি সম্বন্ধে আমি আপনাকে যেটা ডেফিনেশন দিয়ে দিয়েছি, সেইখানে আপনি যেটা পাবেন সেটা তো পুরো পেয়ে যাবেন। এবং এই কোম্পানি সম্বন্ধে এসএপি কি ডেফিনেশন দিয়েছে সেটা হচ্ছে আপনার এই ডকুমেন্টেশনটা এখানে রয়েছে। যে কোনো কিছুরই ডকুমেন্টেশন রয়েছে এরকম, এই ডকুমেন্টেশনটা কিন্তু 100% অথেন্টিক। আচ্ছা, আচ্ছা, এই যে পাথ বা মেনু পাথ দিয়ে ঢুকছি আমি, এই মেনু ডকুমেন্টগুলো যেখানে রয়েছে মানে এই
এইখান থেকে আমি হচ্ছে ডকুমেন্টেশন গুলো পেয়ে যাচ্ছি, আর যেখানে হচ্ছে আমার কোনো পাথ নেই সেখানে অ্যারো গুলো কমে যাচ্ছে আর গিয়ে ঘড়ির মতো একটা আইকন চলে পাথ আসছে, নেই তাই না, তো? মানে আলটিমেট হচ্ছে ওটাই ফাইনাল কাজ। এবার আমাকে ফাইনাল কোম্পানি কাজ ওখানে গিয়েই কাজ হবে। কোম্পানি ডিফাইন করতে হবে। তো সেই জন্য আমি আচ্ছা কোম্পানি ডিফাইনে গিয়ে ওটা গিয়ে ওখানে ক্লিক করছি, ঠিক আছে। তো দেখুন আজকে আমি যে এখানে মেনু পাথ দিয়ে পরপর এলাম, তাহলে এটাও তো আমি টি কোড দিয়েও তো আসতে পারতাম, টি হ্যাঁ, কোড একটা টি কোড দিয়েও তো আসতে পারতাম। তাহলে টি কোড কি করে পাবো? বলে দিচ্ছি, সব বলে দিচ্ছি আপনাকে আমি। তো এইটার ধরে নিন অলমোস্ট 80% 85% মেনু পাথের টি কোড হয়, যেগুলো হয় না সেগুলো আপনাকে মেনু পাথ দিয়ে যেতে হবে, কিচ্ছু করার নেই। আচ্ছা তো এইটি হয়ে এবার হচ্ছে যে এইটার যে টি কোড আছে কি নেই, কি আছে সেটা দেখবো কি করে। সাধারণত আপনার কোম্পানির টি কোড হচ্ছে OX15, কোম্পানি ক্রিয়েশনের টি কোড হচ্ছে OX15, ঠিক আছে। OX15। সব লেখা আছে আমার নোটে, যেটা 117 পাতা নোটে সব লেখা আছে, এবং ছবির মতো এরকম পরপর স্টেপ স্টেপ করা আছে, ঠিক আছে। আচ্ছা তো এই যে টি কোডটা এখানে আছে, এটা কি করে দেখবো যে এটার টি কোড কিছু আছে নাকি, এটা OX15, সেটা দেখতে গেলে অ্যাডিশনাল ইনফরমেশন উপরে যাবেন। অ্যাডিশনাল হুম ইনফরমেশন, ডিসপ্লে কি, IMG অ্যাক্টিভিটি। কারণ আমরা যেটা করছি আচ্ছা দেখুন এখানে এই যে IMG অ্যাক্টিভিটি, এখানেও কিন্তু IMG অ্যাক্টিভিটি দেখেছেন, হ্যাঁ হ্যাঁ দ্যাট ইজ কল IMG অ্যাক্টিভিটি। এইখানে গেলাম, গিয়ে ডিসপ্লে কি, IMG অ্যাক্টিভিটি, ঠিক আছে। এখানে ক্লিক করব, করলে দেখুন এই যে মেনু পাথটার টি কোডটা কি আছে, হুম, সেটা হচ্ছে চলে OX আসছে। লাস্ট 4 ডিজিট হচ্ছে টি কোড, আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, OX15। আপনাকে দেখে দিচ্ছি, দেখুন এখানে আমি ঢুকলাম, OX15। এই স্ক্রিনটা খুলে গেল, ঠিক আছে। আমি একসঙ্গে হুম ম্যাক্সিমাম 7টা স্ক্রিন খুলতে পারি, 7। ম্যাক্সিমাম। আপনি যদি একটা নতুন 7 স্ক্রিন খুলতে, হ্যাঁ 7, নতুন স্ক্রিন খুলতে চান, তার জন্য আপনাকে এই বাটনটায় ক্লিক করতে হবে, ক্রিয়েট নিউ সেশন, এই ডান নিউ দিক থেকে নিউ 4 নম্বর। সেশন। আমি একটা ক্লিক করলাম, দেখুন খুললে আপনার প্রথম স্ক্রিনটা যেটা আমরা ওই যখন তখন এসেছিল। এখানে যদি আমি এখন হুম OX15, দেখুন একটা টিকট দিয়ে দুটো স্ক্রিন খোলা যায় না, এটা মাথায় রাখবেন। ও একটা সিম্পল একটা কশন দেবে আপনাকে, OX15 আমি দিলাম, দিতেই আমাকে কিন্তু আমাকে একটা কশন দেবে, দেখুন বলছে অলরেডি এক্সিস্ট বলে দেখাবে, হলো। বলছে এই ডেটাটা অলরেডি লকড। লকড কেন বলছে? লকড বাই এসএপি খোলা ইউজার, কারণ অলরেডি খোলা আছে। বলছে ডু ইউ ওয়ান্ট টু ডিসপ্লে, মানে শুধু ডিসপ্লে করতে পারবেন। ডিফারেন্সটা কি হচ্ছে, এই যে স্ক্রিনটাই আছে, আপনি যেটাতে আপনি খুলেছেন, এখানে নিউ এন্ট্রিজ বাটন আছে, মানে নতুন করার সুযোগ দেবে আপনাকে। বাট এই হুম বাটনটাতে কি হচ্ছে, আপনি যদি খুব জোর বললেন হ্যাঁ আমি ডিসপ্লে করতে চাই, ইয়েস করলেন, তখন কিন্তু নিউ এন্ট্রিজ বাটন নেই। এখানে ডিসপ্লে কারণ দিচ্ছে না, দুটো হ্যাঁ জিনিস একই জায়গা থেকে দুটো জিনিস একই টাইম করা যায় না, করা যাবে না। ঠিক আছে। এটা কখন কোনটা করা যায় না, যেটা হচ্ছে যে কনফিগারেশন ওরিয়েন্টেড ইস্যু যেগুলো আছে সেগুলো করা যায় না, ঠিক আছে। ডেটা এন্ট্রি করতে পারবেন আপনি, এটা তো ডেটা এন্ট্রি নয়, এটা তো কনফিগারেশন করছেন, ঠিক আছে। তো এবার হচ্ছে হ্যাঁ যে নিউ এন্ট্রিজ, যে কোনো কিছু স্ক্রিনে ভালো করে শুনে নিন, যখনই কোনো স্ক্রিনে নিউ এন্ট্রিজ বাটন থাকবে, তাহলে জানেন আপনাকে নিউ এন্ট্রিজেই ক্লিক করতে হবে। ঠিক যে আছে। কোনো জিনিস বানানোর সময় তো আমাকে নিউ এন্ট্রিজ করতে হবে, মানে নিউ এন্ট্রিজ করা মানে কি, নতুন কিছু করছি, ঠিক আছে। এবার আপনি নিজে করুন, আমি আর হাত দেবো না মেশিনে, নিউ এন্ট্রিজে ক্লিক করুন। নিউ এন্ট্রিজ একবার তো। একটাই ক্লিক, হ্যাঁ। হুম নিলো। হ্যাঁ নিয়েছে কি করে বুঝবো? দেখুন যখনই নিউ এন্ট্রিজ করবেন যে কোনো কিনে, মেশিন কাজ করছে না করছে এইটা দেখে বোঝা যায়। এটা ওয়েব কি ঘুরছে, আচ্ছা 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 আচ্ছা। আপনার এখানে নিউ এন্ট্রিজে হ্যাঁ ক্লিক করুন, দেখুন ওয়েব ঘোরেনি, এখন সে হলো, ঠিক আছে। এবার হ্যাঁ হচ্ছে হ্যাঁ। এইখানে কোম্পানির জন্য একটা কোড চাইছে, ঠিক আছে। হুম এসএপিতে যে কোনো কোড, সব কিছু কোডের ওপর বেস করে হয়, যে কোনো কোডই হ্যাঁ এসএপিতে জানবেন যে এটা হচ্ছে আলফা নিউমেরিক। মানে কিছুটা অ্যালফাবেটিক থাকবে কিছুটা নিউমেরিক হবে। একদম পুরোপুরি ঠিক হলো না। আলফা নিউমেরিক মানে হচ্ছে 1 2 3 4 5 6 ABCD XYZ, বা 1 2 3 ABC, মানে আলফা হতে পারে, নিউমেরিক হতে পারে, আলফা নিউমেরিক মিক্সড করেও হতে পারে, ক্লিয়ার। আচ্ছা আলফা হতে পারে, নিউমেরিক হতে পারে, আলফা নিউমেরিক মিক্সড করে হতে পারে।
ক্লিয়ার? মানে দুটোর মধ্যে যে কোনো একটাও হতে পারে, আবার দুটো মিলিয়েও হতে পারে। দুটো মিলিয়েও হতে পারে, ঠিক আছে? তো এবার আপনি এখানে কোড দেবেন, এখানে কোম্পানির কোড হচ্ছে 6 ডিজিট আলফা নিউমেরিক নাম্বার ম্যাক্সিমাম। 6 ডিজিট বলা হয়েছে মানে 6 ডিজিট দিতে হবে তার মানে নেই, আপনি 4 ডিজিট 5 ডিজিট দিতে পারেন, বাট নট মোর দ্যান 6 ডিজিট, এটা মাথায় রাখবেন, নট মোর দ্যান 6 ডিজিট। নট মোর দ্যান 6 ডিজিট মানে যে কোনো ABCD এফ যেরকম দিচ্ছি, যেটা আবার ABCD 1 যেটা 2 ইচ্ছা, 3 নট মোর দ্যান 6 ডিজিট। ছটার বেশি হবে না। না। ওকে, দেবো আমি? হ্যাঁ আপনি দিন, আমাকে বলুন। এবার হচ্ছে ট্যাব দিয়ে কোনো সময় এন্টার মারবে না, ট্যাব দিয়ে চলে আসুন, ট্যাব দিয়ে কোম্পানির নেমটা লিখুন। এই কোম্পানির নেমটা কি হবে, ঠিক আছে? কোম্পানি নেম কি দেবো? আপনার যেরকম ইচ্ছা দিন না, কোনো নেম যখনই যা বানাবেন, যা নেম সেটা আপনি যেরকম ইচ্ছা দিতে পারেন, তবে একটুখানি মানে এমনভাবে দেবেন যাতে নিজে পরে বুঝতে পারেন। ধরুন একটা কোম্পানির নেম, একটা যে যেরকম নাম হয় সেরকমভাবে নাম আপনি যেরকম ইচ্ছা দিলেন, ঠিক আছে? আমার নামেই দিয়ে দিচ্ছি। একদম কোনো অসুবিধা নেই। এবার দেখুন কোম্পানি নেম 2 বলে একটা আছে, এই কোম্পানি নেম 2টা তখনই ইউজ হয় যখন দেখা যায় যে কোম্পানির নর্মাল নেমটা অনেক বড় হয়ে গেছে, তখন 2টাকে ইউজ করা হয়, ঠিক আছে? আচ্ছা এবার দেখুন নেক্সট হচ্ছে স্ট্রিট, পোস্ট বক্স, পোস্টাল কোড এবং সিটি। ট্যাবে চলে আসুন, ট্যাব দিয়ে এগুলোকে যতটা সম্ভব ফিল আপ করে দিন। এটা একটা ক্ষেত্রেই ফিল আপ করুন যেহেতু এখন ফার্স্ট টাইম করছেন, ঠিক আছে? বাট বাড়িতে প্র্যাকটিসের সময় এটা না করলেও চলবে, এটা হচ্ছে নট কম্পালসারি, এটা অপশনাল। স্ট্রিট মানে তো মানে যেটা কোম্পানি স্ট্রিট অ্যাড্রেস, হ্যাঁ ওটা ওটাই 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 ওটাই। পিও বক্স মানে পোস্ট অফিস। পোস্ট অফিসটাই বলা হয়, পোস্ট অফিস প্লাস হচ্ছে পোস্টাল কোড হচ্ছে যেটা হচ্ছে যে পিন কোড যেটাকে বলা হয়। আচ্ছা, এটাতেও তো কোড চাইছে। হ্যাঁ ওটাই কোড, ওটা হচ্ছে পোস্ট বক্সটা বেসিক্যালি কি জানেন তো, যে এইখানে আলটিমেটলি এই পোস্ট বক্স সিস্টেমটা এই জিপিওতে আছে, ঠিক আছে? অনেকে কি করে, যেমন অ্যাডভার্টাইজমেন্ট করলো, এটা আগে খুব ছিল, জানি না এখন আছে কি না, আমি নিজে একবার করেছিলাম বহু বছর আগে অবশ্য বলছি, যেটা সেটা হচ্ছে যে আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট করলেন, ঠিক আছে? এবার অ্যাডভার্টাইজমেন্ট করে আপনি অ্যাড্রেসটা দিতে গেলে আপনার অ্যাডভার্টাইজমেন্টের সাইজটা বড় হয়ে যাবে, ঠিক আছে? তখন যে দেখছে সে কি করছে, যে আপনার অ্যাড্রেসে যোগাযোগ করবে, আপনি চাইছেন না তাকে অ্যাড্রেসে যোগাযোগ করতে দিতে, আপনি কি করলেন, পোস্ট বক্স একটা কিনে নিলেন, ওদের একটা বক্স সিস্টেম আছে জিপিওতে, ঠিক আছে? তো ওইটা কিনে নেওয়া মানে আলটিমেট যেই চিঠি দিক সে ওই পোস্ট বক্সে দেবে, আপনি একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে গিয়ে যে কটা চিঠি আসছে সেটা জেনে নিয়ে আমি ওখান থেকে কালেকশন করে নিয়ে চলে আসবেন। দ্যাট ইজ কল পোস্ট বক্স। এখানে পোস্ট বক্স কিছু না দিলেও চলবে, আপনি সিম্পলি পোস্টাল কোডটা দিয়ে বেরিয়ে চলে আসুন, আপনি সিটি যা দেওয়া দিয়ে দিন, দিয়ে বাট কান্ট্রি দেখুন ওপরে যেগুলো হচ্ছে ডিফারেন্স, দেখুন ওপরের যে ফিল্ডগুলো আর নিচের ফিল্ডগুলো, তিনটে ফিল্ডই কান্ট্রি ফিল্ড, দেখুন ল্যাঙ্গুয়েজ না, ল্যাঙ্গুয়েজ কম বলে না, ল্যাঙ্গুয়েজ ফিল্ড আর স্ট্রাকচারাল ডিফারেন্স দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে একটা ড্রপ ডাউন কিন্তু বক্স। তার মানে এইখানটার সঙ্গে এর ডিফারেন্সটা কী হলো, ডিফারেন্সটা হচ্ছে এটাই হলো, যখনই আপনি আলটিমেটলি ওইখানে যাচ্ছেন কিছু ইনপুট করতে পারছেন, বাট এইখানে যখন যাচ্ছেন এখানে ইনপুট করতে পারবেন না, এখানে আপনাকে একটা ডেটাবেস তৈরি করা আছে যেখান থেকে আপনাকে নিতে হবে, ঠিক আছে? ডেটাবেস তৈরি করা আছে সেখান থেকে আপনাকে নিতে হবে। তাহলে এখানে কি করছেন, আপনি ড্রপডাউনে যান, গেলে দেখবেন এখানে আপনার ফিক্সড আপনার তৈরি করা আছে, ঠিক আছে? এখানে সমস্ত কান্ট্রি রেসপেক্টিভে যে যে কান্ট্রিগুলো ওরা 236টা কান্ট্রিতে সমস্ত করে রেখে দিয়েছে, তাহলে আপনার কান্ট্রি আপনি চুজ করবেন। এবার আপনার কান্ট্রি আপনি এরকম করে ড্রপডাউন থেকে গিয়েও চুজ করতে পারেন, বা এখানে একটা ফাইন্ড বাটন আছে, এই যে ফাইন্ড বাটন, এই ফাইন্ড বাটনে ক্লিক করে চুজ করতে পারেন। ফাইন্ডে ক্লিক করুন, ঠিক আছে? করে আপনি ইন্ডিয়া লিখুন, তারপরে এইটা দেবো। ইন্ডিয়া লিখে আপনি এক্সিকিউট বাটনে ক্লিক করুন, এই যে ঘড়ির মতো বাটনে, তখন ইন্ডিয়া এসে ওটাকে ডবল ক্লিক করুন, এটাতে ডাবল ক্লিক হয়ে গেল। পরের বার থেকে আর ফাইন্ড করার দরকার নেই, আইএন লিখে দিলে হবে, জাস্ট আমি একবার দেখানোর জন্য দেখিয়ে দিলাম। এবার ট্যাব দিয়ে ল্যাঙ্গুয়েজে চলে আসুন, ড্রপডাউনে যান, সেমভাবে ল্যাঙ্গুয়েজ ড্রপডাউনে যান, গিয়ে আবার ফাইন্ড করে ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ফাইন্ড করুন, ইংলিশ এসে গেছে।
ইংলিশ এসে গেছে, ঠিক আছে। কারেন্সি। কারেন্সি ট্যাব 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 দিয়ে এসে ড্রপ ডাউনে যান, গিয়ে আইএনআর লিখুন ট্যাবে গিয়ে ফাইন্ড করে। INR আইএনআর ডবল ক্লিক করুন। ইন্ডিয়ান। সেভ, সেভটা কন্ট্রোল এস দিয়েও সেভ করতে পারেন, বা এখানে সেভ বাটন দিয়েও সেভ করতে পারেন, যেটা ইচ্ছা। দেখুন অ্যান এন্ট্রি কি, এইগুলো শিখে নিন প্রথম থেকে, যখন ভুল এসছে খুব ভালো হয়েছে। কি লেখাটা এলো, অ্যান এন্ট্রি অলরেডি এক্সিস্ট উইথ দ্য সেম কি, তার মানে এই নামে কেউ করে রেখেছে, যে এইরকম ধর, এটাকে বলে এরর এসএপিতে, এটা এরর দেখাচ্ছে। তার মানে আলটিমেট এই নামে অলরেডি কেউ করেছে, তখন আপনাকে যেখানে এররটা আসবে, যে ফিল্ডে এরর আসবে, ও কিন্তু ঠিক সেই ফিল্ডে নিয়ে গিয়ে আপনাকে রেট করে দেবে। তাহলে আপনাকে কী করতে হবে, এই ফিল্ডটাকে শুধু চেঞ্জ করতে হবে, এটাকে চেঞ্জ করে একটা এন্টার মারলে নিয়ে নেবে, এটাকে অন্য কোনো নামে করুন, অন্য কোনো কোডে করুন, 321ABG। ব্যাস, ঠিক আছে, এন্টার করুন, নিয়ে নেবে। সেভ। আচ্ছা, এই যে ধরুন প্রত্যেকবার এইরকমভাবে সেভ করলে আপনাকে একটা এরকম বক্স খুলে যাবে, ঠিক আছে। তো আপনি এইখানে শুধুমাত্র এখন কন্টিনিউ করে চলে যাবেন, এই বক্সের অ্যাকচুয়াল ফাংশনটা কি, কি করে আসছে, কোথায় গিয়ে স্টোর হচ্ছে, এটা কিন্তু আপনাকে আমি একদম পরের দিকে বোঝাবো, ঠিক আছে। এখন শুধুমাত্র এখানে আপনি কন্টিনিউ করে বেরিয়ে চলে যাবেন, হয়ে গেল, লিখে দিলাম ডেটা ওয়াজ সেভড, ঠিক আছে। তাহলে আমাদের কোম্পানি ক্রিয়েট হয়ে গেল। ওকে, এবার হচ্ছে আপনাকে ক্রিয়েট করতে হবে কোম্পানি কোড, ঠিক আছে, কারণ কোম্পানি কোডে আমরা ফাংশন করব, ঠিক আছে। এই কোম্পানি কোডটা ক্রিয়েট করতে হবে, কোম্পানি কোডটাকে আমি ডাইরেক্টলি আমি টি কোড দিয়ে ঢোকাচ্ছি, ঠিক আছে। কোম্পানি কোড ক্রিয়েশনের টি কোড হচ্ছে OX02 নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যখন আপনি একটা স্ক্রিনের মধ্যে রয়েছেন, দেখুন এখন কিন্তু আপনি স্ক্রিনের মধ্যে রয়েছেন, যে কোনো টি কোড ইউজ করতে হয়, আপনাকে বলে দিচ্ছি ডাইরেক্টলি রুট থেকে, ডাইরেক্টলি রুট থেকে, এই রুট থেকে, এটা করে রুট। এই রুটে পৌঁছালাম কি করে? এখানে আমি একটা নতুন স্ক্রিন খুললাম, এইখান থেকে, আচ্ছা, নিউ 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 স্ক্রিন। হ্যাঁ আমি এটা বন্ধ করে দিচ্ছি, এখান থেকে একটা নতুন স্ক্রিন খুললাম এখান থেকে। তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে আমি যদি নতুন স্ক্রিন খুলতে যাই, তাহলে আমাকে নয় একটা নতুন স্ক্রিনও খুলতে হবে, অথবা এই স্ক্রিন থেকে বেরিয়ে এসে আগের স্ক্রিনে যেতে হবে, ঠিক আছে। বাট এটা তো একটা টাইম সাপেক্ষ হয়ে যেতে পারে, আমি দেখা গেলো একটা অনেকটা ভেতরে ঢুকে আছেন, বারবার করে ব্যাক করে করে আসতে হচ্ছে। সেই জন্য এসএপি কী করেছে, এসএপি একটা অ্যাডভান্টেজ করে দিয়েছে। এসএপি কি অ্যাডভান্টেজ করে দিয়েছে, এসএপি বলে দিয়েছে আপনাকে বেরোনোর দরকার নেই, আপনি যখন কোনো পুরনো স্ক্রিনে বসে আছেন, সেই পুরনো স্ক্রিনে বসেই যদি আপনি নতুন টিকোড ইউজ করতে চান, তখন এইখানে বসেই টিকোডটা ইউজ করার আগে /n দিয়ে দেবেন, /n, n /n, তারপর টিকোডটা দিয়ে দেবেন, একটা স্ল্যাশ দিন, ফ্রন্ট /n, n n, তারপর টিকোড দিন OX02, ঠিক আছে, এন্টার। ভালো ক্লাসটা হয়েছে আজকে, এটাকে আমি ইউটিউবে দিয়ে দেবো। নিউ এন্ট্রিজ করুন, এই কোম্পানি কোডের লেন্থ হচ্ছে 4 ডিজিট আলফানিউমেরিক নাম্বার। অবশ্যই এই নাম্বার, এই কোডটাকে আপনি খাতায় নোট করে রাখবেন, যেটা বানাচ্ছেন এখন, ঠিক আছে। 4 ডিজিট করুন, যে কোনো 4 ডিজিট দিন। ট্যাব দিয়ে চলে আসুন, কোম্পানি নেম লিখুন, এটা হচ্ছে কোম্পানি কোডের নাম হচ্ছে কিন্তু, হ্যাঁ কোম্পানি কোডের নাম কি দেওয়া, মানে কোম্পানি নেমটা হচ্ছে যেটা দিয়েছিলাম। হ্যাঁ, আপনি একই জিনিস একই রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। সিটি দিতে পারেন, নাও দিতে পারেন, কান্ট্রি কারেন্সি ল্যাঙ্গুয়েজটা দিয়ে দিতে হবে। আচ্ছা দেখুন, এই যে স্ক্রিনের মধ্যে দেখুন কারেন্সিতে একটা রাইট মার্ক আসছে, যখনই কোনো কাজ করতে যাবেন, কোনো বক্সের মধ্যে বা কোনো ফর্মের মধ্যে, এরকম কোনো ফিল্ডে, এগুলোকে এক একটা ফিল্ড বলা হয়, এক একটা ফিল্ডের মধ্যে যে ফিল্ডগুলোকে রাইট মার্ক থাকবে, সেগুলোকে বলা হয় ম্যান্ডেটরি ফিল্ড। এটা আপনাকে দিতেই হবে, আপনাকে না দিয়ে বেরোতে পারবেন না। আপনি এখানে সিটি না দিলেও চলবে, দেখুন সিটি আগে যেমন নর্মালি থাকে, এখানে এখানে টিক করা আছে, ঠিক আছে। তো এখানে আপনার সিটি না দিলেও চলবে, দেখুন সিটি দিতে হবে না, আপনি কান্ট্রি দিন, কান্ট্রি আইএন দিন, এখান থেকে দিয়ে দেবো, হ্যাঁ আইএন ম্যানুয়ালি দিয়ে দিন, কোনো অসুবিধা নেই, কারেন্সি ম্যানুয়ালি লিখে দিন আইএনআর, হ্যাঁ। ট্যাব দিয়ে চলে আসুন, নিচে ল্যাঙ্গুয়েজ ইংলিশ লিখেছেন ইএন, হ্যাঁ। এবার সেভ করুন,
সেভ করলে ও আপনাকে একটা বড় ফর্ম খুলে দেবে আরও ডিটেলস লেখার। করুন, সেভ করুন। এখানে ডিটেলস লেখার স্ক্রিনটা যেটা খুলে দিল, সেখানে কি আপনি কোম্পানি সম্বন্ধে আরও ইনফরমেশান, টোটাল অ্যাড্রেস, তার কোনো মোবাইল ওরিয়েন্টেড বা আদার্স কিছু সমস্ত ইমেল অ্যাড্রেস এভরিথিং দেওয়ার জায়গা আছে, ঠিক আছে? তো আপনি যদি চান যে না আমি আর কিছু ফিল আপ করবো না, ওইটাই যা আছে ওটাই থাকবে, তখন ও ওইটা এখানে কপি করে নেবে। বাট এই স্ক্রিনের মধ্যে এখন কান্ট্রিটায় আপনার একটা ম্যান্ডেটারি, তাহলে আপনাকে এখানে কান্ট্রি আরেকবার দিতে হবে। আচ্ছা, এখানে একটা রিজিওনাল ব্যাপার আছে। রিজিওনাল ব্যাপারটা কি, আমাদের ইন্ডিয়ার রিজিয়নটাকে ওরা, এটা কিন্তু আগের সিস্টেমে আছে, যেহেতু এখন এটা এখন জিএসটি হওয়ার পর চেঞ্জ হয়ে গেছে, এই রিজিয়নে ভাগ করা আছে। তো এইখানে আপনি ওয়েস্ট বেঙ্গলের রিজন হচ্ছে 25, এটা আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, তবু যেহেতু করছেন প্রথমে কনসেপ্টটা জানা দরকার। ওয়েস্ট বেঙ্গল 25 দিয়ে যাবেন, কন্টিনিউ, এটা হচ্ছে কন্টিনিউ, একদম নিচে রাইট মার্কটা বাঁ দিকে, এটাই মানে সেভ আর কি এখানে, ঠিক আছে? এবার কন্টিনিউ করে দিন। কন্টিনিউ মানে এন্টার মারলেও হবে, কোনো অসুবিধা নেই। এটা এন্টার মারলেও হবে, এখানে এন্টার মেরে দিন, কোনো অসুবিধা নেই। হলো, তাহলে সেভ। তাহলে এখন দেখুন ম্যাডাম, এই যে আপনি কী কী কাজ করলেন, কোম্পানি ক্রিয়েট করলেন, কোম্পানি কোড করলেন, এই দুটোই কোথায় করলেন? দুটোই কার আন্ডারে ক্রিয়েট করলেন? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং। অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং তো ভেতরে ঢুকলেন, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং কোথায় রয়েছে? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট, এক্স্যাক্টলি, তার মানে এই দুটোই ক্রিয়েট হলো কিন্তু আন্ডার ক্লায়েন্ট। খুব ভালো জিনিস হয়েছে, খুব দুটো জিনিসই কিন্তু ক্রিয়েট হয়েছে আন্ডার ক্লায়েন্ট, ক্লায়েন্টের আন্ডারে, ঠিক আছে? তাহলে দুটো জিনিস যখন আন্ডার ক্লায়েন্ট, তাহলে কারোর সঙ্গে কারো তো রিলেশন নেই এখন। তাহলে আমাকে কি, আমাকে তো কোম্পানিটা তো আন্ডারে তো আমরা জানি কোম্পানি কোড থাকবে, ঠিক আছে? তাহলে আমাকে রিলেশন ক্রিয়েট করতে হবে। তো রিলেশন যখন ক্রিয়েট করতে হবে, তখন আমরা কি করব, এই কোম্পানি কোডটাকে কোম্পানির সঙ্গে লিঙ্ক করব, দ্যাট ইজ কল অ্যাসাইনমেন্ট। অ্যাসাইন কোম্পানি উইথ কোম্পানি কোড। আমরা একটা মেনু পাত দিয়ে যদি যেতাম, ওই সেমভাবে যেখানে ডেফিনেশন ছিল, ডেফিনেশনের তলায় অ্যাসাইনমেন্ট বলে একটা অপশন আছে, সেখান থেকে করতে পারতাম, ঠিক আছে? বাট এখানে আমরা যদি ডাইরেক্টলি করতে চাই টি কোড দিয়ে, এর টি কোড হচ্ছে OX16/N OX16 করে দিন, /N OX16 OX16, হ্যাঁ ওপরে ওপরে ওখানে ক্লিক করুন, /N OX16 OX16, হ্যাঁ OX16 16। একটা জিনিস দেখে নেবেন, যে কটা যখনই আমরা কোনো করব, লিঙ্ক করব, সব কটা লিঙ্কিংয়ের ক্ষেত্রে 95% ক্ষেত্রে আমাদের কিন্তু নিউ এন্ট্রিজ বাটন থাকবে না। কারণ কি, দুটোই তো অলরেডি বানানো হয়ে গেছে এবং দুটোই একই জায়গায় রয়েছে, ফাইন্যান্সের মধ্যেই রয়েছে, সেটা এখানে থাকবে না। কিছু কিছু ক্ষেত্রে থাকবে, সেটা পরে আসবে। তো সেখানে কি করে লিঙ্ক করব? লিঙ্ক করতে গেলে আপনাকে পজিশনে ক্লিক করতে হবে, ক্লিক অন পজিশন, একদম লাস্টে নিচে পজিশনে ক্লিক করুন। করলেই আপনাকে কোম্পানি কোড চাইছে, 4 ডিজিটটা, আপনি দিয়ে দিন কোম্পানি কোড, ঠিক আছে? দেখুন সঙ্গে সঙ্গে ব্যাপার আপনাকে কোম্পানির কোড চাইছে। যদি যদি কোম্পানি কোড আপনার মনে না থাকে, আপনি ড্রপডাউন থেকে গিয়েও নিতে পারেন, আর মনে থাকলে ম্যানুয়ালও দিতে পারেন, যেটা ইচ্ছা। ধরুন মনে নেই, আপনি ড্রপডাউনে চলে যান, আমি দেখিয়ে দিই কিরকম নিতে হয়। হ্যাঁ, ধরুন আপনি এখান থেকে সার্চ করে দেখতে পারেন, বা মানে স্ক্রল করে দেখতে পারেন, বা এইখান থেকে আপনি সার্চ বাটনে ক্লিক করে করুন, করে আপনি এবার এই কোডটা লিখুন। হ্যাঁ, যেটা আপনি ABC কত ছিল না, আমরা কি 1 2 3 4 না কি লিখলেন, একটা 1 2 3 4 নাকি ABC কি এটা বানালেন জানো? কোম্পানির যে কোডটা প্রথম যেটা আপনি বানিয়েছিলেন, সেই কোডটা আর কি। 321 ABG, ঠিক আছে, হয়ে গেল। এটাকে যখন এসে গেল ওখানে, এটা ডাবল ক্লিক করে দিন, সেভ। হলো, কন্টিনিউ। তাহলে আমরা এটাকে দুটোকে লিঙ্ক করে দিলাম, ঠিক আছে? আর আজকে লাস্ট একটা পয়েন্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে বিজনেস এরিয়া ক্রিয়েশন।
বিজনেস এরিয়া হচ্ছে OX03/N OX03 স্ল্যাশ এন ও OX03। এক্স 03 হুম, এন্টার। হ্যাঁ। দেখুন একটা জিনিস দেখবেন, আপনি এর আগে যখন কোম্পানি ক্রিয়েট করেছেন, কোম্পানি কোড ক্রিয়েট করেছেন, ডাইরেক্ট যখন নিউ এন্ট্রিজ করেছেন, আপনাকে কিন্তু কিছু চাইনি যে কার আন্ডারে করবেন বলুন, ন্যাচারালি সেগুলো ক্রিয়েট হয়ে যাচ্ছে ক্লায়েন্টের আন্ডারে। এটা কমন কনসেপশন, এটা মাথায় রাখবেন। যখনই কিছু ক্রিয়েট করতে যাবেন আপনার থেকে চাইবে না, তার মানে এটা ক্রিয়েট হচ্ছে ক্লায়েন্টের আন্ডারে, ঠিক আছে। বাট যখন আপনি আলটিমেটলি কোনো কিছু করতে যাচ্ছেন, ঠিক আছে, এখানে আপনাকে করতে হবে নিউ এন্ট্রিজ। নিউ এন্ট্রিজে যান। এবার বিজনেস এরিয়ার কোড হচ্ছে 4 ডিজিট আলফানিউমেরিক নাম্বার দিয়ে দিন। এবি ম্যাক্সিমাম 4, হ্যাঁ। মানে এবার আলফানিউমেরিক এরকম হ্যাঁ এরকম হতে পারে, ট্যাব দিয়ে চলে যান, ডেসক্রিপশনটা লিখে দিন, জায়গাটার নাম লিখে দিন, জায়গার নাম সেভ করে দিন। মাল্টিপলও করতে পারেন একসঙ্গে পরপর, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সেভ করে দিন। মাল্টিপ্লেন করতে গেলে তো ট্যাব দিতে হবে। ট্যাব দিয়ে চলে আসে করে দেওয়া যায়, ঠিক আছে, মাল্টিপল আচ্ছা করা যায়। ওকে, সেভ করে দিন। হ্যাঁ, কন্টিনিউ হয়ে গেল। তাহলে আমরা কী কী করলাম? কোম্পানি ক্রিয়েট করেছি, কোম্পানি কোড করেছি, বিজনেস এরিয়া এই কোম্পানিকে কোম্পানি কোডের সঙ্গে অ্যাসাইন করেছি, এবং বিজনেস এরিয়া করেছি, ঠিক আছে। আর একটা কনসেপশন বুঝে রেখেছি কিছুটা, সেটা হচ্ছে ফিসকাল ইয়ারের কনসেপশনটা, বেসিক কনসেপশনটা, ঠিক আছে। ফিসকাল ইয়ার যখন মেশিনারি করতে যাব, ইট ইজ এ ভেরি লং প্রসেস, ঠিক আছে। এটা আমরা নেক্সট দিনকে শুরু থেকে স্টার্ট করব, ঠিক আছে। আপনার টাইমও হয়ে গেছে 9:20 প্রায় বাজে, ঠিক আছে। তো আপনি এটা ছেড়ে দিন, নেক্সট দিন আমরা ফিসকাল ইয়ার থেকে স্টার্ট করব, ঠিক আছে। ঠিক। ওকে।